আসসালামু আলাইকুম, সবাই চলে আসো। আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের। আজকের ক্লাসটা বেশ ছোট, কারণ পরের ক্লাসটাতে গিয়ে আমরা শেষ টানবো, তাই না? এই চ্যাপ্টারে 3টা ক্লাস। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? সব কিছু ঠিকঠাক আছে কি না একটু জানাও এটা। সব কিছু ঠিকঠাক আছে? ওকে, ভেরি গুড। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? প্রিপারেশন নিচ্ছ নতুন করে ভার্সিটির জন্য, পড়ালেখা করতেছো খুব সিরিয়াসলি। তো আমি আগের বারের মতো এবারও বলি, তোমাদের মধ্য থেকে অনেকে আবার মেডিকেলে চান্স পাবে এই ভার্সিটি ব্যাচ থেকে। সো যাদের জিপিএ ভালো আসবে সবাই অবশ্যই অবশ্যই মেডিকেলের জন্য ফর্ম ওঠাবা, ঠিক আছে? এই কথা মনে থাকবে তোমাদের? মনে থাকবে এটা, যেটা আমি বললাম, ফর্ম উঠাবা, পরীক্ষা দিবা। কম্পিটিটিভ এক্সামে কম্পিটিটিভ এক্সামে কে কেমন ফলাফল করবে আমরা এখনও জানি না। সো পরীক্ষা অবশ্যই দিবা, দেখবা অনেকেই এখান থেকে চান্স পাবে মেডিকেলে। বায়োলজি ক্লাসটা হচ্ছে ভার্সিটি ব্যাচের ডিপ্রেশন কাটানোর ক্লাস, বুঝছো? অ্যাংজাইটি ডিপ্রেশন যেটা হয় সেটা কাটানোর ক্লাস। মানে অন্য সাবজেক্টগুলো ক্লাস করবা, দেখবা মাঝে মাঝে খুব লাগবে, তখন বায়োলজি ক্লাসে আসবা, দেখবা সব কিছু রিল্যাক্স। ওকে, আচ্ছা। আজকে আমরা নতুন কিছু শিখবো এই চ্যাপ্টারের। প্রথমে আমরা শিখবো হচ্ছে প্রতিসাম্যতা। তোমরা সবাই জানো প্রতিসাম্যতা কি জিনিস। প্রতি মানে হচ্ছে অপোজিট, বুঝছো? অপোজিট। তো আমার যদি দেহের এই জায়গায় কাটা হয়, তাহলে এই পার্টটা যদি আমি তাকাই, তাহলে এই পার্টের অপোজিট এটা না? তাহলে এইটার সমান যদি এই পার্টটাও হয়, দ্যাট ইজ কল্ড প্রতিসাম্যতা। মানে অপোজিট পার্টটাও সমান, কাটার পরে একটার অপোজিট পার্টটাও সমান। এটা সবাই জানো, রেসিমেট্রি বলা হয়। হ্যাঁ, দেখো প্রথমেই আমরা আসি হচ্ছে অপ্রতিসাম্যতা। সহজগুলো আগে পড়ি। তোমরা আমাকে বলো তো, এই শামুকটার চেহারা দেখে কি তুমি কাটতে পারবা কোন দিকে? এই দিকে কাটবা, এই দিকে কাটবা, তুমি জানো না কোন দিকে কাটবা। সো এইটার মধ্যে কোনো সিমেট্রি নাই, প্রতিসাম্যতা সমান সমান ভাগে ভাগ করা যায় না। তাহলে এটা অপ্রতিসম, ঠিক আছে? অ্যাসিমেট্রি। শামুক। এই যে দেখো পরিফেরা পরের প্রাণীরা, এগুলো কি? স্পঞ্জ। পরিফেরা পরের প্রাণী। তোমরা আমাকে বলো তো, এইটার মধ্যে কোনো প্রতিসাম্যতা দেখা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে পরীক্ষায় যখন প্রশ্ন আসবে দেখে যেন বোঝা যায়, আচ্ছা এই প্রাণীগুলা স্পঞ্জ, পরিফেরা পরের প্রাণী, কোনো প্রতিসাম্যতা নাই। শামুক, কোনো প্রতিসাম্যতা নাই। ঠিক আছে, এবার চলে আসি আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। এটা খুব সহজ। এই মানুষের কয় পার্শ্বীয় প্রতিসাম্য বলো তো? হোমোসেপিয়েন্স। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, রাইট? এটা সবাই জানো। তারপর এবার চলে আসো প্রজাপতি। এই যে দেখো প্রজাপতি, সাইন্টিফিক নামটা দেখো ব্রাসিকা। এই যে এখানে লেখা আছে, এই ব্রাসিকা শব্দের অর্থ অনেকটা ধরা যাক হচ্ছে ব্রাসিকা মানে হচ্ছে সরিষা। তোমরা আমাকে বলো তো, সরিষা খেতে কি প্রচুর পরিমাণে প্রজাপতি পাওয়া যায় না? সরিষা খেতে প্রচুর পরিমাণে প্রজাপতি যায় না? সরিষার পরাগায়ন কিভাবে হয়? প্রজাপতি, ভ্রমর, মৌমাছি এগুলা দিয়ে, ঠিক কি না? তাহলে ব্রাসিকা মানে যদি সরিষা হয়, তাহলে সরিষার ক্ষেত্রে প্রজাপতি থাকবে। তাহলে প্রজাপতির বৈজ্ঞানিক নাম হচ্ছে, নামের মধ্যে সরিষা পোরশনটা আছে। ওকে, তো প্রজাপতির কিন্তু দুই পাশে ডানা থাকে, দুই পাশে পা থাকে, তাহলে মাঝ বরাবর কাটলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হয়। আর এই যে দেখো ব্যাং, ব্যাঙের বৈজ্ঞানিক নাম মনে রাখা কঠিন, এই জন্য আমি এখানে একটা ছবি দিছি। দেখো, একটা ফেজার গাড়ির উপরে, ফেজার বা এফজেড এর উপরে দেখো একটা ব্যাঙ বসে আছে। তাহলে বলো তো, এই ছবিটা কি তোমাদের চোখ দিয়ে একটা ছবি তুলে নাও, চোখ দিয়ে ছবি তুলে নাও, যে রাজীব ভাই ক্লাসের মধ্যে দেখাইছিল একটা ব্যাঙ ফেজার গাড়ির উপরে বসে আছে। তাহলে ব্যাঙ মানে এই দেখো ফেজার কথাটা থাকবে, FEJE, আর ফ্রেজার ভারিয়া আসমাতি। ক্লিয়ার? এই মনে থাকবে? তাহলে এই যে যতটুকু বললাম ততটুকু থেকে আমি আবার বলতেছি। বলো তো, যখনই প্রজাপতি কথাটা আসবে তখন কি আসবে? ব্রাসিকা বা সরিষা আসবে।
যখনই ব্যাঙের কথা আসবে তখন কি আসবে, ফেজার গাড়িটা আসবে, ফেজারের উপরে বসে আছে। আর বাকিগুলো তোমরা পারবা, শেষ। তাহলে আমরা প্রতিসাম্যতার ক্ষেত্রে দেখলাম যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কারা। এবার চলে আসি আমরা সহজ একটা দ্বি অরীয় প্রতিসাম্য। দ্বি অরীয় মনে রাখবা, নিডারিয়া সি দিয়ে শুরু হয় না, নিডারিয়া পরের প্রাণীরা হচ্ছে অরীয় প্রতিসাম্য। একটু ভালো করে দেখো, অরীয় মানে হচ্ছে রেডিয়াল, অরীয় মানে রেডিয়াল। রেডিয়াল মানে কি, একটা প্রাণী যদি এরকম হয়, গোলাকার যদি হয়, তাহলে এটার এই যে এখানে আমরা একটা অক্ষ টানবো মাঝ বরাবর, ঠিক আছে মুহিব? তারপর পিজার মতো কাটবো রেডিয়াল বরাবর, অরীয় বরাবর এরকম কাটবো, তাহলে এখানে একটা খণ্ড পাবো আমরা, তাই না? একটা খণ্ড পাইলাম, একটা খণ্ড পাইলাম, একটা খণ্ড পাইলাম। সো এই যে কেন্দ্র থেকে একটা অক্ষ, কেন্দ্রীয় অক্ষ, কেন্দ্রীয় অক্ষ থেকে আমরা কাটবো কি বরাবর, রেডিয়াস বরাবর। তাহলে এটার নাম কি তাহলে বলো তো, রেডিয়াল প্রতিসাম্যতা, তাই না? রেডিয়াল প্রতিসাম্যতা, রেডিয়াল থেকে আসে অরীয়, বাংলা কি, অরীয় প্রতিসাম্যতা। ক্লিয়ার? তাহলে বলো তো, সিতে যদি অরীয় হয় তাহলে বলো তো, সি এর পর এন নাই, টি আছে, তাহলে কি হবে, দ্বি অরীয়। এটা 2 নম্বর, এটা নিডারিয়া কি, দেখো নিডারিয়া বানান না, এটা নিডারিয়া 2 নম্বর বানান, মানে এটা এটা ভুল বানান, এইরকম আমরা ধরে নিতে পারি। তাহলে আমি আরেকবার বলি, এইরকম যদি থাকে লিখবা অরীয়, বা সির পর যদি টি থাকে তাহলে বলবা এটা 2 নম্বর বানান, এটা নিডারিয়া বানান না, তাহলে দ্বি অরীয়। অ্যাকচুয়ালি টেনোফোরা। ক্লিয়ার? টেনোফোরা একটু পরে ক্লিয়ার হবে, আমি যখন রিভিশন দেব। এবার চলে আসি অরীয় প্রতিসাম্য। অরীয়টা তো তোমরা সবাই জানো, এই যে দেখো অরীয় প্রতিসাম্য হলো এইটা। নিডারিয়া পরের প্রাণীতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়, নিডারিয়া পরের প্রাণীতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। আমি একটু পরে আবার পুরোটাই কাভার করে দিব। মানে হাইড্রা, জেলিফিশ, সি এনিমন, এগুলো কোথায় থাকে, নিডারিয়া পর্বে। ওই যে আমি শেখাইছিলাম না, সি এনিমনের কিন্তু আরো একটা নাম আছে, কুসুম, সাগর কুসুম। এই যে দেখো ডিয়াম বা ডিম আছে না এখানে, তাহলে সি এনিমনের আরেক নাম কি, সাগর কুসুম। দেখছো, হাইড্রা, জেলিফিশ, সাগর কুসুম সব কি নিডারিয়া পরের প্রাণী। আর নিডারিয়া মানে দ্বি অরীয়। ঠিক আছে, আমি একটা চার্ট দিব, চার্টের মধ্যে সব কভার করে দিব, চিন্তা করো না। গোলীয় প্রতিসাম্য, এটা মনে রাখা একটু কঠিন। গোলীয় প্রতিসাম্য আমি ব্যক্তিগতভাবে যেটা মনে রাখতাম, হেলির, ভলভো, রেডিও। গোলীয় রেডিও, তাহলে গোলীয় আসলে রেডিও কথাটা আসবে। বলো তো রেডিওটা কার, কার, হেলির রেডিও। কি ধরনের রেডিও, ভলভো রেডিও আছে, হেলির ভলভো রেডিও আছে, দ্যাট ইজ গোলীয় প্রতিসাম্য। আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, একটা স্লাইড বানাচ্ছি, দেখো এক এক করে। বলো তো গোলীয় প্রতিসাম্য যখনই আসবে তাহলে কি আসবে, হেলির, ভলভো, রেডিও, তাই না, আছে হেলিওজোয়া, ভলভক্স, রেডিওলারিয়া, তাই না? আচ্ছা এবার বলো তো অরীয় প্রতিসাম্যতা কাদের, অরীয় প্রতিসাম্যতা মানে নিডারিয়া, নিডারিয়া পরের প্রাণীতে দেখা যায়। নামগুলো বলো তো, হাইড্রা, জেলিফিশ, সি এনিমন বা সাগর কুসুম, তাই না, মেট্রিডিয়াম, ঠিক কি না, সি এনিমন। এবার বলো তো দ্বি অরীয়, যেই না দ্বি অরীয় বলছে তখন না নিডারিয়া, সি এন আই হবে না, সিটি, টেনোফোরা, তাই না, টেনোফোরা, রাইট। তারপর এবার আমরা চলে আসি 1 2 3 4। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কাদের দেখা যায় মুহিব, মানুষ, ব্যাঙ, প্রজাপতি, তাই না, মানুষ, ব্যাঙ, প্রজাপতি। বলো তো প্রজাপতি কথাটা আসলে কি আসবে, ব্রাসিকাসি, তাই না, ব্রাসিকা আসবে কি না, প্রজাপতি মানে ব্রাসিকা, ব্রাসিকা মানে সরিষা। ব্যাঙ কথাটা আসলে কি আসবে, ফেজার, তাই না, ফেজার ভারি আসমাতি। এবার আমরা চলে আসি 5-এ, অপ্রতিসম। কোনগুলা, এই যে এরকমগুলা, তাই না। আর কি, আর কি, পরিফেরা পর্বের প্রাণী। মনে থাকবে এটা তোমাদের, মনে থাকবে এটা, বলো তো মনে থাকবে। তোমাদের আমি আরেকটা ট্রিক শেখাই দিই, কোন পর্ব কি ধরনের তোমরা একবারই পারবা। তাহলে আমরা প্রথমে লিখি, প্রথমে লিখি পরিফেরা, নি
নিডারিয়া। এটা হচ্ছে 1 2। 3 নম্বর পর্ব কি মুহিব? প্লাটিহেলমিনথিস। 4 নম্বর পর্ব কি? নেমাটোডা। 5 নম্বর কি? মলাস্কা। 6 নম্বর কি? 6 নম্বর কি আর্থ্রোপোডা, এনিলিডা। 7 নম্বর কি? আর্থ্রোপোডা। 8 নম্বর কি মুহিম? একাইনোডার্মাটা। 9 নম্বর কি? কর্ডাটা। তোমরা দেখো, তোমরা নিজেরাই পারবা, পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে। কোন পর্বের মধ্যে ওরীয় প্রতিসাম্যতা দেখা যায়? দেখো, তোমাদের আমি কভার করে দিচ্ছি, তোমরা পারবা, তোমরা পারবা, তোমাদের উপর আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে। কেমনে পারবা দেখো, সহজ তো। এই যে দেখো, একটা একটা করে প্রাণীর কথা ভাববা। এই বলো তো, কর্ডাটা মানে কি? মানুষ না? মানুষকে মাঝ বরাবর কাটা যায় না, তাহলে বলো তো এটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য না? প্রতিসাম্য কি না? এবার আর্থ্রোপোডাতে চলে আসো তো। আর্থ্রোপোডাতে একটা মৌমাছির কথা, এইটার কথা ভাবো না। হ্যাঁ, এইটার নাম কি? ব্রাসিকা। কি এটা? বাটারফ্লাই, রাইট? তাহলে আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণী বাটারফ্লাই, বলতো মাঝ বরাবর কাটলে এটাও কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কিনা? দ্বিপার্শ্বীয় বললাম, দ্বিপার্শ্বীয় বললাম, দেখো দুইটা কাভার, ঠিক কিনা? আচ্ছা, এনিলিডা পর্বের প্রাণীটা কেমন বলো তো? কেসো না, এরকম না? মাঝ বরাবর কাটা যাচ্ছে না, তাহলে এটাও দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। একটা করে নমুনা প্রাণীর কথা যদি মাথায় থাকে তাইলেই পসিবল। নেমাটোডা পর্বের প্রাণীরা দেখো এরকম কৃমি, তাহলে এটাও কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা একটু চ্যাপ্টা বাট ক্রিমি, রাইট? এটাও কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। এই যে মাঝ বরাবর কাটা যাচ্ছে, মাঝ বরাবর কাটা যাচ্ছে, দুই সমান দুই ভাগ হচ্ছে, হচ্ছে কি না? বাট নিডারিয়া পর্বের প্রাণীগুলো কেমন? এইরকম না? এইরকম। তখন মাঝ বরাবর অক্ষ দিয়ে আমাদের কাটতে হচ্ছে, হয়ে আমাদের রেডিয়াল বরাবর ভাগ করতে হচ্ছে, তাহলে এটা কি মুহিম? ওরিও। তাহলে এইটাই একটু মনে রাখা কঠিন, এইটাই একটু মনে রাখা কঠিন, বাকি সবগুলো দিই। আর বলো তো, নিডারিয়া পর্বের প্রাণীরা পৃথিবীতে প্রথম আসছে না? প্রথম আসছে, ওদের কোনো সুনির্দিষ্ট শেপ নাই, সুনির্দিষ্ট বর্ণ নাই, কিছু সুনির্দিষ্ট না, তাহলে এটা অপ্রতিসাম্য। তাহলে আশা করছি তোমার 3টা মনে রাখলেই হবে। এটা অপ্রতিসাম্য, নিডারিয়াটা ওরিও প্রতিসাম্য। দেখো, অরিও এইভাবে শুরু হয়, অরিও দি 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 দি। বাট একাইনোডার্মাটা, তোমরা আমাকে বলো তো, পঞ্চপার্শ্বীয় প্রতিসাম্য না? একাইনোডার্মাটা কি স্টারফিশ থাকে কিনা? এরকম 5 স্টারফিশ থাকে কিনা? তাহলে আমি যে কাটতে চাই, মাঝখানে একটা কেন্দ্র করে এই বরাবর পিজার মতো 5টা আলাদা আলাদা দিকে কাটবো, পঞ্চ ওরিও। বাট একটু মনে রাখবা, ছোটবেলায় কিন্তু এরা কি থাকে? ছোটবেলায় অপরিণত অবস্থায় কি থাকে বলতো? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দেখছো, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। পারবা এখন এই প্রশ্নের উত্তর দিতে? একাইনোডার্মাটা মানে স্টারফিশ, স্টারফিশ মানে 5 পঞ্চ ওরিও প্রতিসাম্য। ডান। বাট ছোটবেলাতে ওরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য থাকে। দেখো তো, সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য না? উপরটা অপ্রতিসাম্য, ওরিও প্রতিসাম্য, সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। শুধু মনে রাখবা, একাইনোডার্মাটা পরিণত অবস্থায় পঞ্চপার্শ্বীয় প্রতিসাম্য। এই পারবা কিনা বলো, দ্রুত বলো, পারবা কিনা? কমেন্ট চেক করি। ফোন বন্ধ হয়ে গেছে, চার্জে দাও। বলো, পারবা কিনা? ইয়েস, সাহস লাগবে এরকম। আচ্ছা, এবার তাহলে কোশ্চেন আমরা সলভিং এ চলে আসি। প্রতিসাম্যতা থেকে কিন্তু প্রশ্ন আসবে। ভ্রূণ স্তর, প্রতিসাম্যতা, সিলম, এই 3টা কখনোই ভুল করবে না। ভ্রূণ স্তর, প্রতিসাম্যতা, সিলম। ভ্রূণ স্তর শেখাইছি, সিলম শেখাইছি, এখন প্রতিসাম্যতা আমরা শিখলাম। বলো 1 নাম্বারটা, ওরিও প্রতিসাম্যতা কাদের দেখা যায়? দ্রুত, ওরিও প্রতিসাম্যতা কাদের দেখা যায়? ওরিও। আচ্ছা, প্রথমটা ছিল তারপরের পর্ব ছিল ওরিও, শেষ, দ্যাট ইজ নিডারিয়া। এবার বলো তো, প্রতিসাম্যহীন একটি প্রাণী হচ্ছে কেঁচো। কেঁচোর চেহারা তো এইরকম, মাঝ বরাবর ভাগ করা যায়। জেলিফিশ না, জেলিফিশ তো আমরা নিডারিয়া বা ওরিও, এটা হইল না। স্পঞ্জ এবং হাইড্রা, হাইড্রাও তো ওরিও, তাহলে স্পঞ্জ বাকি আছে, কারণ পরিফেরা পর্বের সব প্রাণীকে স্পঞ্জ বলা হয়, তাই না? পরিফেরা সকল প্রাণীকে স্পঞ্জ বলা হয়। আর পরিফেরা মানে কি? ও অপ্রতিসাম্য, রাইট? কোন প্রাণীটি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য নয়? যকৃৎ কৃমি। দেখো, কৃমি এইরকম মাঝ বরাবর কাটো। বিড়াল মাঝ বরাবর কাটা যায় মানুষের মতো, হাতি মাঝ বরাবর কাটা যায় মানুষের মতোই। তাহলে এমিবা আছে, যেটার দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য নয়, এটা অ্যাকচুয়ালি অপ্রতিসাম্য। ক্লিয়ার? ডান, ভেরি গুড।
এবার চলে আসো 4, 5, 6 কোনটি ওরিও প্রতিসাম্যের অন্তর্ভুক্ত নয়? তাহলে বলো তো, ওরিও কথাটা যখনই আসে তখন কি নিডারিয়া আসে না? জেলিফিশ নিডারিয়া, তাহলে এইটা ওরিও প্রতিসাম্যের অন্তর্ভুক্ত নয় বলছে, তাহলে এটা এটা হচ্ছে ওরিও। হাইড্রা ওরিও, সি এনিমনের আরেক নাম হলো সাগর কুসুম, এটা ওরিও। রেডিওলারিয়া, বলো তো রেডিওলারিয়া, হেলির ভলভো রেডিও আছে, গোলাকার না এগুলা, তাহলে এটা গোলীয় প্রতিসাম্য। ঠিক আছে, এটা মনে রাখার একটা নিয়ম আছে, তোমাদের যদি কষ্ট হয় আমি বলে রাখি, দেখো রেডিও গোলীয়, হেলিও গোলীয়, দেখছো? জাস্ট এই যে হেলিও রেডিও এটা দেখো, আর এই যে দেখো ভলভ গোলীয়, আসতেছে কিনা? এগুলো গোলীয় প্রতিসাম্যতা। ঠিক আছে, আচ্ছা, ওরিও প্রতিসম প্রাণীদের উদাহরণ হলো, ওরিও বলতে তাহলে আমাদের নিডারিয়া পর্বে যাইতে হবে, বুঝছো? নিডারিয়া পর্বে যেতে হবে। মেট্রিডিয়াম সাগর কুসুম নিডারিয়ান, এটা একটা হলো ওরিও প্রতিসাম্য, আর তো একটাও না। ভলভোটা তো হচ্ছে গোলীয় প্রতিসাম্য। সিলোপ্লানেলা এটা তো হচ্ছে ওই যে ভুয়া ভুয়া নিডারিয়া, দ্বি ওরিও প্রতিসাম্য, তাই না? তাহলে মেট্রিডিয়াম সাগর কুসুম বা সিএনিমন এইটাই হলো নিডারিয়া। নিডারিয়া মানেই হচ্ছে ওরিও প্রতিসাম্য। সমুদ্র তারায় কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়? দেখো তারা মাঝখান থেকে এদিকে 1, 2, 3, 4 আর এটা 5, 1, 2, 3, 4, 5, পঞ্চ ওরিও প্রতিসাম্যতা দেখা যায়। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে গোলীয়টা হচ্ছে না, দ্বিপার্শ্বীয় তো না, অপ্রতিসাম্য না, তাহলে পঞ্চ ওরিও মানে হচ্ছে ওরিও প্রতিসাম্যতা। ঠিক আছে, পঞ্চ ওরিও মানে হচ্ছে ওরিও প্রতিসাম্যতা, নামের মধ্যে তো ওরিও আছে। পঞ্চ ওরিও মানে ওরিও প্রতিসাম্যতা যেখানে 5 ভাগে ভাগ করা যায়। প্রিয় স্টুডেন্ট, ছোট্ট একটু গল্প শুরুর আগে একটু ব্রেক নেই, দেখি তোমরা বুঝতে পারতেছো নাকি আমার কথা। আজকের ক্লাস কিন্তু ছোট, ছোট মানে এই না যে সহজ, আজকের ক্লাস খুব কঠিন, ব্যাপক কঠিন। মাথায় কি প্রেশার পড়তেছে? মাথায় কি অনেক প্রেশার পড়তেছে? বন্ধুরা, মাথায় কি অনেক প্রেশার পড়তেছে? তোমার ফোনটা দেখো তো মুহিম। ভাই আমি এক্সাম দিতে পারছি না, সব জায়গায় নক করছি, কেউ রেসপন্স করতেছে না, গ্রুপেও না। এটা তো খুব ভয়ঙ্কর। ফারিয়া রহমান, সব জায়গায় নক করছেন বলতে সব জায়গায় তো নক করা যাবে না, কয়েক জায়গায় নক করলেই পসিবল। আপনি এক কাজ করেন, আপনি আবির ভাইকে বলেন, মেনশন করেন আবির ভাই। হ্যাঁ, এদের নাকি বায়োলজি যতই পড়ি ততই ভালো লাগে। আচ্ছা একটা জিনিস বলি, হ্যাঁ, তোমার যদি মনে হয় বায়োলজি সহজ, তার মানে হলো তুমি আগে পড়ালেখা করো নি। সহজ জিনিসটা তুমি আজকে জানতেছো, তুমি যদি আজকে খুব খুশি হও, ও মাই গড এত সহজ, তার মানে তুমি আগে পড়ো নাই। তো মাঝে মাঝে যখন হয় না, আমরাও তো পরীক্ষা যখন আসতো আগে পড়ালেখা তেমন হয়তো করি নাই, কিন্তু পরীক্ষার সময় যখন যতই পড়ি ততই ভালো লাগে। আচ্ছা, এত সহজ ছিল, তার মানে কি? তার মানে আগে পড়িনি। আর যারা পড়ে না অনেক, তাদের কিন্তু দিন যায় আরো কঠিন লাগে। ও আচ্ছা, এত পড়লাম, এটাও পড়তে হইতেছে। এই দেখো, মুহিব ভাই ম্যারিড, মুহিব ভাইয়ের দেখলাম নাই। আসো, তোমরা নিশ্চয়ই হিমু এবং রূপার গল্প শুনছো, হুমায়ুন স্যারের সেই বিখ্যাত ক্যারেক্টার। এই হিমু একটু কি বলে বেতালা পোলা আর কি। বেতালা মানে হলো তার কিছু খারাপ স্বভাব আছে, সে মাঝে মাঝে রূপার বাসায় কল দেয়, ওর বাপ যদি ধরে তখন বলে যে সম্ভবত ফোন রেখে দেয় আর কি, বলে রেল রেল অফিস কিনা এটা। তো হিমুর বাবা ফোন রেখে দেয়, তো যখনই সে রূপাকে রিচ করতে পারে, তো রূপাকে বলে যে তোমাকে দেখতে ইচ্ছা করতেছে, তোমার বাসার সামনে দিয়ে যাবো, তুমি নীল শাড়ি পরে ছাদে আসো। এখন রূপা জানে যে ও তো বেতালা, ও ভালো ছেলে না,
কথা দিয়ে কথা রাখে না, তারপরে সে নীল শাড়ি পরে, চোখে কাজল টাজল দেয়, মাথার চুল খোলা রেখে ছাদে এসে দাঁড়ায়, অপেক্ষা করে, কিন্তু ভদ্রলোক আর আসে না। তো তো এইটা নিয়ে আমরা একটা গল্প বানিয়েছি, আমরা আর্থ্রোপোডা এখন পড়বো, বুঝছো? আর্থ্রোপোডা পড়বো। আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলো আমরা জাস্ট একটা গল্প তোমাদের এই জন্যই দিছি, তোমাদের মাথায় যেন সেট হয়ে থাকে ফটোগ্রাফিক মেমোরির মতো, পরীক্ষার হলে গিয়ে যেন মনে পড়ে, পরীক্ষা যেন খুব দ্রুত দাগাইতে পারো। তোমরা নিশ্চয়ই হলুদ হিমু কালো র্যাপ বইটা পড়ছো। তো এটা হচ্ছে টাস্কি হিমু নির্বাক রূপা। ওকে, সো প্রত্যেকবারই যখন সে অপেক্ষা করে, দেখো ছাদের মধ্যে ওর আসার কথা আসে না, সে বারবার টাস্কি খেয়ে যায়, মানে চাপাবাজি বারবার করে এবং বারবার সে টাস্কি খেয়ে যায়। ওইটা থেকে আমরা করছি হিমু রূপাকে টাস্কি মারলো। ওকে, হিমু রূপাকে টাস্কি মারলো মানে ঢপ দিল আর কি, মনে থাকবে? হিমু রূপাকে টাস্কি মারলো বা হিমু রূপাকে ঢপ দিল, এরকম আর কি। হিতে হচ্ছে হিমোসিল। ওকে, হিমোসিল। হিমোসিল কি আমি পরে পড়াচ্ছি। মুতে হচ্ছে মুখপাঙ্গ। ঠিক আছে, রু রূপার রু, রূপান্তর, যেটাকে ইংলিশে আমরা বলি মেটামরফোসিস। পা, পাতে হচ্ছে 3 জোড়া 2 জোড়া পা আছে, বাদ বাদ। কে, কেতে হচ্ছে কাইটিন, কেইটিন। আর এই যে কি আছে, কিতে হচ্ছে কিউটিকল। ঠিক আছে, টা, টাতে হচ্ছে ট্যাগমাটা। স, সতে হচ্ছে সন্ধিপদি। ট্রিক দিয়ে অ্যাকচুয়ালি মাঝে মাঝে দেই ইচ্ছা কইরা, অনেকে ভাবে রাজীব ভাই ট্রিক ট্রিক জানে না, তো এটা অতি পণ্ডিতই দেখাইতে গিয়ে আমি এই আকামটা করছি। তাছাড়া দরকার কি, এগুলো এমনি মনে থাকে। মারলোতে হচ্ছে মালপিজিয়ান নালিকা। তোমরা শুধু আমাকে একটা জিনিস বলো তো, আর্থ্রোপোডার সাথে কি হিমুরূপা আসছে না? হিমুরূপা আসছে কিনা মুহিব? হিমুরূপা যখনই আসে দ্যাট মিনস হুমায়ুন আহমেদের বই কথাটা আসে নাকি কিনা মুহিব? বই বা বুক, এই কথাটা আসে কিনা এটা দিকে খেয়াল করো, এটা পরে আমি তোমাদের রিলেটেড করে দেব। ওকে, পরে আমি এটাকে রিলেটেড করে দেবো যে হিমুরূপা দিয়ে আমরা মনে রাখছি, হিমুরূপা মানে হুমায়ুন আহমেদের বই, বই মানে হচ্ছে বুক। ওকে, পরে আমি এটা কভার করে দেব। দেখো হিমোসিল কি জিনিস আমি একটু বলি শুধু। এটা যদি একটা ঘাস ফড়িং এর দেহ হয়, এদের দেহের ভেতরে কি ফাঁকা না মুহিব? এটা ফাঁকা না, সিল মানে হচ্ছে ফাঁকা বা গহ্বর, আর হিম মানে হলো রক্ত, তাই না? তাহলে তোমরাই আমাকে বলো তো হিমোসিল বলতে কি বোঝাচ্ছে? এগুলাতে রক্ত থাকে, এই গহ্বর গুলাতে রক্ত থাকে, তাহলে দেহের ফাঁকা জায়গাটার নামই হচ্ছে হিমোসিল। আরো সহজ করে বলো তো, রক্তপূর্ণ গহ্বর ইকুয়াল হিমোসিল, মনে থাকবে? তাহলে আর্থ্রোপোডা পরের প্রাণীতে রক্তপূর্ণ গহ্বর থাকে, হিমোসিল থাকে। তোমরা যখন ঘাস ফড়িং পড়বা এগুলো কাভার হয়ে যাবে, চিন্তা করো না। মুখপাঙ্গ, তাহলে এদের এইটা যদি মুখ হয়, একটু খেয়াল করে দেখো, এটা মুখ, এটা ঘাস ফড়িং এর মূল দেহটা। ঠিক আছে, তো তোমরা আমাকে বলো তো এখানে যদি এরকম কিছু থাকে, এগুলো কি উপাঙ্গ না? মুখে থাকা উপাঙ্গ না? দিজ আর মুখপাঙ্গ। ঠিক আছে মুহিম? আচ্ছা, রূপান্তর একটু খেয়াল করো। রূপান্তর হচ্ছে প্রথমে ডিম থাকে, তারপর এরকম লার্ভা হয়, ঠিক আছে মুহিব? এরপরে এরকম কাপড় দিয়ে পেঁচানো পিউপা হয়, গাছের ডালে এরকম ঝুলে থাকে, তারপর হঠাৎ করে একদিন কি হয়, প্রজাপতি হয়ে যায়। বলতো ডিম, তারপর লার্ভা, পিউপা, ইমাগো। তোমরা আমাকে বলো তো এর সাথে এর মিল আছে? এর সাথে এর মিল আছে? এর সাথে এর মিল আছে? কোনো মিল নাই। তাহলে এদের রূপ বা চেহারার পরিবর্তন হচ্ছে কিনা? নির্দিষ্ট সময় অন্তর অন্তর রূপের পরিবর্তন ঘটে, দ্যাট ইজ কল রূপান্তর। ঠিক আছে, তো মনে রাখবা আর্থ্রোপোডা পরের প্রাণীতে এই রূপান্তর ঘটে বা রূপের পরিবর্তন ঘটে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কাইটিন এবং কিউটিকল আমরা এই দুটো একসাথে দেখবো। অনেকে জানে না, না জানি না পরীক্ষায় গিয়ে ভুল করে আসে, এত সহজ তো না।
এটা ঘাস ফড়িং, ভালো করে দেখো, এত সহজ না কিন্তু। এটা ঘাস ফড়িং, ঠিক আছে। এর গায়ের উপরে এই যে দেখো এটা আবরণ, এটা কি মুহিম? আবরণ। বলো তো এটা মোমের আবরণ না? আমাদের গায়ের মধ্যে যখন ঘাম হয় এরকম ডলাডলি করি, তোমরা দেখবো কাদা তৈরি হয়। কাদার মধ্যে ধুলো বালি আছে, ঘাম আছে, এটা সত্য কথা, কিন্তু এগুলো তোমরা একটু হাতে নিয়ে দেখবা তো এগুলো মোমের মতো কিনা। মোমের মতো কিনা। আমাদের দেহ কিন্তু মোম তৈরি করে, ঠিক আছে, ঠিক আছে। তো ঘাস ফড়িংয়ের দেহের উপরে বা আর্থ্রোপোডা বড় প্রাণীদের দেহের উপরে যে মোমের মতো জিনিসটা দেখা যায়, দ্যাট ইজ কল্ড কিউটিকল। এখন যদি প্রশ্ন করে, আর্থ্রোপোডা পরের প্রাণীদের দেহের আবরণের নাম কি? উত্তর কি? যারা মনে রাখতে পারে না তাদের কি বলি যে কিউটিকল, কল মানে তেল বা লিপিড, এটা কি মোম জাতীয় লিপিড। আচ্ছা যাই হোক, এই যে লতে লিপিড। ওকে, তাহলে এবার বলো তোমরা আমাকে, ঘাস ফড়িংয়ের দেহের আবরণের নাম কি? মুহেব, কিউটিকল। কিউটিকল লতে লিপিড জাতীয় আবরণ। এবার তোমরা আমাকে বলো তো, ঘাস ফড়িংটা একটা নির্দিষ্ট সময় পর পর খোলস মোচন করে না? এই যে বাইরে যেটা দেখতে পাচ্ছ, এটা কি কঙ্কাল না মুহিব? শক্ত না এটা? কঙ্কাল। কেন কঙ্কাল বলে? কারণ এটা অনেক শক্ত, ঠিক আছে। বাইরে যেহেতু থাকে, এটার নাম কি মুহিব? বহিকঙ্কাল। এটা কি? বহিকঙ্কাল। তোমরা কি জানো এটা যদি কিউটিকল দিয়ে তৈরি হয়, আর বহিকঙ্কালটা কি দিয়ে তৈরি হয় বলো তো? কাইটিন। কি দ্বারা তৈরি হয়? কাইটিন। দেখো কিউটিকলের লতে যদি লিপিড হয়, কাইটিনের কাতে হলো কার্বোহাইড্রেট। কি? শর্করা বা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। আমি দ্রুত প্রশ্ন দিব এখন, আরেকবার দেখে নাও। গায়ের সাথে লেগে থাকে যেটা, সেটা আবরণ। বাইরে যে শক্ত খোলসটা তৈরি হয়, খোলকটা তৈরি হয়, দ্যাট ইজ কল্ড বহিকঙ্কাল। দ্যাট ইজ কল্ড বহিকঙ্কাল। আবরণ যেটা, সেটা হচ্ছে লিপিডের, কিউটিকল লত লিপিড। আর বহিকঙ্কাল যেটা খুবই শক্ত, এটা কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয়। তোমরা তোমরা মনে করো তো, ভাত নরম না? ভাত কি কার্বোহাইড্রেট না? ভাত নরম না? ভাত যখন শুকায় যায় অনেক শক্ত হয় না? তো মনে রাখবা, ভাত যদি শক্ত হইতে পারে কার্বোহাইড্রেট হয়ে, কার্বোহাইড্রেটরা কিন্তু এইরকমই খুবই শক্ত। কার্বোহাইড্রেটরা খুবই শক্ত। দেখি ওরা প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। যদি বলি আর্থ্রোপোডার আবরণ কি, দেখি কি উত্তর দেয়। একজন যদি ভুল দাও, ট্রাস্ট মি, তোমাদের কাছে গুলি করবো ক্লাসের মধ্যে। আবরণ কি আর বহিকঙ্কাল কি? 2 বছর পড়াশোনা করে আসছো, এটা শেখো নাই। বলো, কনফিউশন যদি থাকে খবর আছে তোমাদের। লিপিড কোনটা আর শর্করা কোনটা, কার্বোহাইড্রেট কোনটা? বলো। বলো দ্রুত, কোনটা আবরণ এবং কোনটা বহিকঙ্কাল, এক্সোস্কেলেটন? তাহলে আজ থেকে যদি এই ভুলটা হয়, তোমরা তোমাদের ফ্রেন্ডদের জিজ্ঞেস করো, ওরা জানে না। তোমাদের ফ্রেন্ডের ক্লাস শেষ করেই গিয়ে জিজ্ঞেস করবা যে তুমি এটা জানো, দেখবা জানে না। তখনই প্রমাণ হবে যে তুমি তুমি আসলে ভালো প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে। এই কাজটা করবা। আসো, আবরণ লিপিডের, তাহলে কিউটিকল। কিউটিকল লিপিড। বহিকঙ্কাল হচ্ছে কাইটিনের, শক্ত যেহেতু, কাতে কার্বোহাইড্রেট। তাহলে মনে রাখবা, কার্বোহাইড্রেট হচ্ছে কাইটিনটা, আর লিপিড হলো কোনটা? কিউটিকলটা। ডান মুহিম? ডান। আচ্ছা প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি, আমরা দুইটা পড়ে ফেলছি, ট্যাগমাটা এবং সন্ধিপদি। তোমরা সবাই জানো এদের যে পা থাকে, তোমরা সবাই জানো এদের পা দেখো, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট। পার্ট 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 না, এখানে সন্ধি, জয়েন্ট 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 আছে না মুহিম? এইটাকে বলা হয় সন্ধিপদি। তাহলে আশা করছি এটা বুঝছো। এবার চলে আসি ঘাস ফড়িং এর একটা দেহের ছবি দিই। তোমরা আমাকে বলো তো, এইটা কি মাথা না, মস্তক না? এইটা কি? এটা হচ্ছে বক্ষ না মুহিম? এটা কি উদর না? তাহলে কোনো প্রাণীর দেহকে যখন আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়, ওই সব ভাগে আলাদা আলাদা কাজ চলে। যেমন
পরিপাকের সমস্ত কাজ এখানে। বক্ষের ভেতরে পরিপাক নালী যদিও যায়, তারপরেও দেখবো এখানে বেশি অন্য কাজ, মাথার মধ্যে চিন্তা ভাবনা, খানা পিনা, এই কাজ, রাইট? আলাদা আলাদা অঞ্চলে ভাগ করছে। সো মনে রাখবা এই ট্যাগমাটা শব্দের অর্থ হলো, ট্যাগমাটা শব্দের অর্থ হলো এইটা, অঞ্চলায়ন, বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ভাগ করা। ঠিক আছে মুহিব? লাস্ট একটা হচ্ছে মালপিজিয়ান নালিকা। আমি কিছুক্ষণ আগে তোমাদের বলছি হিমুরূপা একটা বই, বইটা লিখছে হুমায়ুন আহমেদ, তাহলে বই মানে হচ্ছে বুক, বুক দিয়ে মনে রাখবা। এখানে কিছু কথা লিখে নাও, বুক লাং, বুক গিল। তোমরা গিল লাং এই জিনিসগুলো দেখে বলো তো এগুলো শ্বসন অঙ্গ নাকি রেচন অঙ্গ? লাং, গিল, বলো বলো। এই যে দেখো, এই লাং শব্দের অর্থ কিন্তু ফুসফুস, গিল শব্দের অর্থ হলো ফুলকা। তাহলে দেখো বুক লাং, বুক গিল, ওটার বাংলা দিচ্ছে দেখো ফুলকা, এগুলো হচ্ছে শ্বসন অঙ্গ, ঠিক আছে? বাট প্রধান শ্বসন অঙ্গটা মনে রাখতে হবে ট্রাকিয়া। আমরা সবাই জানি ট্রাকিয়া মানে শ্বসন অঙ্গ। বাট এই যে আর্থ্রোপোডা পরের প্রাণীর দেহের ভেতরে যতগুলো পাইপ আছে, বুঝছো, সবগুলোকে বলা হয় ট্রাকিয়াল তন্ত্র। তোমরা পড়ছো এটা? কারা কারা এই জিনিসটা পড়ছো? যদি না মনে থাকে আমি আরেকবার বলি, দেখো লাং মানে ফুসফুস, তাহলে এটা আর্থ্রোপোডা পরের প্রাণীদের শ্বসন অঙ্গ। গিল মানে হচ্ছে ফুলকা, এটা আর্থ্রোপোডা প্রাণীদের শ্বসন অঙ্গ। এখানে আর ফুলকা আলাদা করে লাগছে, ফুলকাও শ্বসন অঙ্গ। আর ট্রাকিয়া মানে তো মানুষের যেমন ট্রাকিয়া থাকে, শ্বসন অঙ্গ না এটা, শ্বাসনালী না, এটা হচ্ছে আর্থ্রোপোডা পরের প্রাণীদের শ্বসন অঙ্গ। সবগুলো যদি আসে তাহলে যে কোনো একটা দাগাবা যে এইটা শ্বসন অঙ্গ, যে কোনো একটা আসতে পারে। আর যদি এই চারটা দিয়ে বলে যে কোনটা প্রধান শ্বসন অঙ্গ, তাহলে এই ট্রাকিয়াটা দাগাবে। খুব ভালো করে মনে রাখবা, ট্রাকিয়া টপে থাকবে, ট্রাকিয়া টপে থাকবে, ট্রাকিয়া টপে থাকবে। ওকে, ঠিক আছে মুহিম? আচ্ছা, সো প্রিয় স্টুডেন্ট, যে প্রশ্নটা আসবে তোমাদের পরীক্ষায় সেইটা হলো এইটা, মালপিজিয়ান নালিকা। এটা সবাই তো জানো নাকি? পরীক্ষায় এইটা আসবে, 100% লিখে রাখো যে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে এইটা আসবে। মালপিজিয়ান নালিকা কার শ্বসনাঙ্গ? মালপিজিয়ান নালিকা কার শ্বসনাঙ্গ? বলো। বিপ্লব কুমার, ওরে ব্লক করে দিয়ে দাও, ওরে ব্লক করে দিয়ে দাও। সাসপেন্ড দিলে কি পুরো ওয়েব অ্যাপ মানে থেকে সাসপেন্ড হয়ে যাবে? কমেন্ট যেন না করতে পারে। ভয়ঙ্কর পোলা বানিয়ে গেল না মহিম? কি কি শুরু করলেন ভাই? হ্যাঁ, নির্বোধ কোথাকার। তোমার তো ডাক্তারি মানে সুযোগ দিয়ে থাকতো, তোমার তো ডাক্তারি পড়াতেও দেওয়া যাইতো না, তুমি তো বদমাইশ পোলা। ওকে, আর্থ্রোপোডা আমরা কিভাবে মনে রাখবো মুহিব? রিভিশন দিই। আর্থ্রোপোডা কিভাবে মনে রাখবো? হিমু রূপাকে টাসকি মারলো, রাইট? ঠিক আছে। হিতে হিমোসিল, মানে এদের দেহ গহ্বরটা রক্তে পূর্ণ। হিমু, মুতি হচ্ছে মুখপাঙ্গ, মুখপাঙ্গ আছে। রুতে রূপান্তর, খাস এই আর্থ্রোপোডা পরের প্রাণীগুলো রূপ চেঞ্জ করে, ওভার দ্য এজেস রূপ চেঞ্জ করে। পা, পাতে কিছু দেই নাই মনে হয় না, সমস্যা নাই, না দিলে না, বাইচা গেল পোলাপানরা। রূপা কে, কেতে কাইটিন, এদের বহিকঙ্কালটা কাইটিন, বহিকঙ্কালটা কাইটিন। কিউটিকলকে আবরণটা। হিমু রূপাকে টা, তাতে ট্যাগমাটা, ট্যাগমাটা মানে অঞ্চল, এদের দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত। টাস্কি, তারপর শতে সন্ধিপদী, এদের পা গুলা আছে, জয়েন্ট 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 আছে। তোমরা বলো তো মানুষও কি সন্ধিপদী না? মানুষও সন্ধিপদী কিনা? আমাদের তো হাত পায়ে যে জয়েন্ট আছে, এই যে জয়েন্ট আছে, আমরাও কিন্তু সন্ধিপদী, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে পরীক্ষায় যদি কখনো এইভাবে প্রশ্ন আসে, প্রথম সন্ধিপদী কারা? আর্থ্রোপোডা। প্রথম সন্ধিপদী আর্থ্রোপোডা।
তো প্রিয় স্টুডেন্ট, এইভাবে যদি প্রশ্ন আসে কোনটি সন্ধিপদী নয়, কোনটি, এইরকম যদি একটা প্রশ্ন আসে পারবা কিনা দেখো তো। ভার্সিটিতে এখন মোটামুটি কনসেপ্ট বেস প্রশ্ন দেখা যায়। নিচের কোনটি সন্ধিপদী নয়? ঘাসফড়িং, তারপর হচ্ছে ধরা যাক এখানে দিল মানুষ, প্রজাপতি, আর একটা দিলাম বিলাই, মেয়াও, আর একটা দিলাম হচ্ছে কেঁচো। বলো কোনটা সন্ধিপদী নয়? এই পারো কিনা? 5টা অপশন দিছি। হ্যাঁ বলো, নিচের কোনটি সন্ধিপদী নহে? কার পায়ে কোনো জয়েন্ট নাই? ইয়েস, কেঁচো। বিলাইয়ের কি সন্ধিপদ আছে না মানুষের মতো? প্রজাপতির আছে না? ঘাস ফড়িং এর আছে না? মানুষের আছে না? আছে। তাহলে সন্ধিপদী পর্বের প্রাণী নয় কোনটি? এটা সন্ধিপদী পর্বের প্রাণী নয়, সন্ধিপদী পর্বের প্রাণী নয়, সন্ধিপদী পর্বের প্রাণী নয়। প্রথম সন্ধিপদী কারা? প্রথম সন্ধিপদী হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা। এটা এটা তাই না? তাহলে প্রশ্ন যেভাবে আসুক যেন প্রশ্নের উত্তর করতে পারা যায়। পড়াবো আরো এটা। এবার বলো তো, ঘাস ফড়িং এর বা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের শ্বসন অঙ্গ কোনটি? বলো তো সবাই, শ্বসন অঙ্গ কোনটি? যে বই না পড়লে আমাদের তো শ্বাস বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে এরকম ডায়লগ শুনি তো, বই না পড়লে নাকি শ্বাস বন্ধ হয়ে যায়। আরে বাপ রে, তোমার বই না পড়লে শ্বাস বন্ধ হয় ব্যাপারটা এমন না, তোমার অ্যাজমা আছে, ডাক্তারের কাছে যাও। বই না পড়লে শ্বাস বন্ধ হয়ে যায়। বই না পড়লে খারাপ লাগবে, শ্বাস কেন বন্ধ হবে? তুমি অসুস্থ, তোমার অ্যাজমা আছে, হাঁপানি আছে, ডাক্তারের কাছে যাও। মুহেব, আমি কি বলছি? শ্বসন অঙ্গ, শ্বাসের অঙ্গ আর্থ্রোপোডা পরের প্রাণীদের পরীক্ষা আসবে এগুলা। তাহলে কি বুক, বুক লাং, বুক গিল, ট্রাকিয়া, ফুলকা। ওকে, বুঝতে পারছো? এবার চলে আসি আমরা আর্থ্রোপোডা পরের প্রাণীদের কিছু আমরা ইনস্ট্যান্ট প্র্যাকটিস করি। ওকে মুহিব, সংখ্যায় আর্থ্রোপোডা বলো তো পৃথিবীতে সবচেয়ে বেশি না এদের সংখ্যা? দ্বিতীয় কারা ছিল মুহিব? মনে নাই মুহিবের? মলাস্কা। মতে মেয়ে, মেয়েরা সংখ্যায় দ্বিতীয় পৃথিবীতে। আর্থ্রোপোডার বহিকঙ্কাল, এইটা বলো তো কি হবে? আর্থ্রোপোডার বহিকঙ্কাল মুহিব বুইলা গেছে, মুহিব বুইলা গেছে। বলো আর্থ্রোপোডা আবরণ এবং বহিকঙ্কাল। আবরণ কি? এই তেল মনে রাখবি, তেল, কিউটিকল, তেল, দুইটা ল আছে শেষে, মনে থাকে না। পরীক্ষার হলে গিয়ে বলে ভালো পড়ায় নাই। আর্থ্রোপোডার বহিকঙ্কাল কাইটিন। ডান। আর্থ্রোপোডার রক্ত সংবহন, মনে রাখবে এটা উন্মুক্ত। তোমরা আমাকে বলো তো এটা উন্মুক্ত কিনা? এটা একটা শরীর, তার শরীরের মধ্যে কোনো রক্ত নালী নাই, রক্ত ঘুরে ঘুরে বেড়াইতেছে, উন্মুক্ত নয় তো কি? এই রক্ত উন্মুক্ত কিনা? রক্ত সংবহন উন্মুক্ত, ঠিক আছে। আচ্ছা, আর্থ্রোপোডা রেচন অঙ্গ মনে আছে তো? সেম, মালপিজিয়ান নালিকা। ওকে, ওই রেচন অঙ্গ আবার চলে আসছে, তাহলে এটা শ্বসন অঙ্গ আমরা আবার প্র্যাকটিস করতেছি, ঠিক না মুহিব? সবার আগে কি দিব? ট্রাকিয়া, এবার ফুলকা, বুকলাং, বুকগিল, ঠিক আছে। ডান, প্র্যাকটিস হয়েছে কিনা? এবার চলে আসি আমরা আর্থ্রোপোডা পরের প্রাণীদের বৈজ্ঞানিক নাম। দেখছো 100% দেওয়া, পরীক্ষায় এটা আসবে। এখন আমি যেটা পড়াবো পরীক্ষায় এটা আসবে। তোমরা সবাই বলো সবকিছু ঠিকঠাক আছে, মাথা ক্লিন আছে, তারপর আমি পড়াবো, তাছাড়া আমি পড়াবো না। বলো বলো, তোমাদের মাথা ঠিকঠাক থাকলে এখন আমি তোমাদের বৈজ্ঞানিক নাম পড়া শেখাবো। পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসবে, সিকিউটাতে এইভাবে থাকবে যে এদের বৈজ্ঞানিক নাম লিখো, বুঝছো? তাদেরই বৈজ্ঞানিক নাম আসবে যেগুলো বাংলাদেশে খুব কমন প্রচলিত। এইগুলো তোমরা একটু খেয়াল করে দেখো তো, এখানে যেগুলো আছে এর বেশিরভাগই হচ্ছে বাংলাদেশে প্রচলিত। রাজ কাঁকড়া তো বাংলাদেশের হচ্ছে অ্যান্ডেমিক। ওকে, আচ্ছা এবার চলে আসো। এই মাঝে মাঝে হয় না গৃহমাসি, গৃহ মানে কি? ডোমেস্টিক না মুহিব?
তাহলে গৃহমাসি, যখন গৃহ দেখবা তাহলে ডোমেস্টিকা কথাটা আসবে, মুস্কা ডোমেস্টিকা। ঠিক আছে মুহিব, মুস্কা ডোমেস্টিকা, গৃহমাসি। আচ্ছা ডোমেস্টিকা আসবে, এটা কনফার্ম। তারপর আচ্ছা, ডেঙ্গিবাহী মশা, মশক কি অ্যাকচুয়ালি? এইডিস ইজিপ্টি, ঠিক আছে কিনা? এইডিস ইজিপ্টি, বানানগুলো বই থেকে দেখে নিবা। ডেঙ্গিবাহী মশাকে এইডিস ইজিপ্টি, এটা আমরা জানি, এডিস মশা। মৌমাছি, এই যে প্রবলেম হচ্ছে মৌ আপিস করে, মৌ আপি, মৌ আপু। ওকে মুহিম, তাহলে মৌ আপি থেকে আপিস, আপুকে কিভাবে, আপারে আপু হয়ে গেছে, আপু আবার আপি হয়ে গেছে, আপি আবার আপ্পি হয়ে গেছে। আপু শুধু আপ্পা হয় নাই, আপু শুধু আব্বা হয় নাই। এদিকে দেখো, মৌ আপি, ঠিক আছে? এইটা তাহলে এখন দেখতে হবে। প্রিয় স্টুডেন্ট, এরপরের বৈজ্ঞানিক নামগুলো কীভাবে মনে রাখতে হয় আমি তোমাদের শেখাচ্ছি। দেখো, রাজ কাঁকড়ার ছবিটা তোমাদের বইয়ে দেখবে এইরকম দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। ধরা যাক রাজ কাঁকড়ায় দেখবা, আমি একটা ছবি দেখাই, হ্যাঁ ছবি দেখাই, তাহলে আরো সহজে মনে থাকবে। এখান থেকে দেখো, এই যে দেখছো এখানে 3টা দাঁত আছে, এই যে বইয়ে দেখো তো 3টা দাঁত আছে না মহিম, আছে কি না? তাহলে ট্রাই ডেন্টাল মানে দাঁত, এই যে দেখো ট্রাইডেন্টা, ট্রাইডেন্টাটাস, 3 দাঁত আছে। আবার বলো, রাজ কাঁকড়ার বৈজ্ঞানিক নাম কি? রাজ কাঁকড়ার বৈজ্ঞানিক নাম, রাজ কাঁকড়ার ছবি, এটা খুব ভালো করে মাথার মধ্যে সেট করে নিবা, এটা বাংলাদেশের এন্ডেমিক প্রাণী, বুঝতে পারছো? ওকে মুহিম, রাজ কাঁকড়া যখনই আসবে, রাজার 3 দাঁত, রাজ কাঁকড়ার 3 দাঁত, ট্রাইডেন্টাটাস। ওকে ওকে, তাহলে এই নামের সাথে মিলায়ে রাজ কাঁকড়াটা মনে রাখবা। এবার চলে আসি আমরা অন্য নামগুলা। দেখো, মিঠা পানির বড় চিংড়ি, একটু খেয়াল করে দেখো, মিঠা পানির বড় চিংড়ি, বড় চিংড়ি মানে কি জানো? ম্যাক্রো মানে বড়, ব্রাকিয়াম শব্দের অর্থ হচ্ছে হাত বা বাহু। তোমরা কি জানো এটাকে বলা হয় ব্রাকিয়াম বাইসেপস? হ্যাঁ, ব্রাকিয়াম মানে বাহু, বাইসেপস মানে হচ্ছে এই যে পেশিটাকে বোঝায়। তাহলে বলো তো, বড় বাহু যারা থাকবে তারাই তো বড় চিংড়ি, তাই না ভাই? বড় চিংড়ি কি না? তাহলে ম্যাক্রো কথাটা এখানে আছে, বাহু মানে চিংড়িটার চেহারাটা দেখো, এই যে এরকম চিংড়ি মোটামুটি এরকম না মহিম? এর হাতটা দেখো, বাহুগুলো এই যে এত বড়, এই দেখছো? তোমরা কি এইরকম চিংড়ি কখনো দেখছো? বাহুটা তার থেকে 10 গুণ বড়। কমেন্ট কোথায় আসতেছে না আসতেছে কিছুই দেখা যাইতেছে না। অযথা যারা কথা বলতেছে হেরাও কয়েকদিন পর কান্নাকাটি করবে, বাকিরাও কান্নাকাটি করবে, সো তাদের দিয়ে তোমরা নজরই দিবা না। হ্যাঁ মুহেব, আবার বলো, বড় চিংড়ি মানেই ম্যাক্রো কথাটা থাকবে। কেন বড়? কারণ তার এই বাহুগুলো অনেক বড়, ব্রাকিয়াম। ওকে, এই বাহুটা অনেক বড়, এই যে দেখো বড়। এবার চলে আসে আমরা শতপদী। এই যে দেখো, মাঝে মাঝে এরকম করে বলে না যে তোমার তো সুযোগ আছে কেন কাজ করবে না, এইভাবে বলে, তোমার তো সুযোগ আছে কেন কাজ করবে না, তোমার তো টাকা আছে কেন দান করবে না, তোমার তো চোখ আছে কেন তুমি দেখবা না। তো এইরকম যে তোমার তো শত পা পা আছে, শত পা আছে, তাহলে কেন তুমি লেট করে আসছো? লেটা, রাইট? শত পা আছে, লেট করে আসছে। আচ্ছা, শত পা আছে বলেই তো আমি লেট করে আসছি, 2টা পা থাকলে দ্রুত চলে আসতাম। 100টা পা কন্ট্রোল করা খুব মুশকিল। প্রিয় স্টুডেন্ট, যারা শতপদী বোঝে না তাদেরকে আমি বলি, এই যে এরকম প্রাণীগুলো, এদিক পা 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 পা, ঠিক আছে? এরকম পা থাকে, 100টা থাকে ব্যাপারটা এমন না, অনেক পা থাকে। তো যার শতপদী, তাহলে শতপদী দেখো, পা যত থাকবে তত লেট করে চলে আসবে, তাহলে লেটা কথাটা থাকবে তার নামের সাথে। আমরা আরেকবার এখানে ট্রাই করি, দেখি তোমরা পারো কিনা। সিকোয়েন্সটা খুব দ্রুত দাও তো, আমি দেখবো। সিকোয়েন্সটা খুব দ্রুত দাও, অন্তত এমসিকিউতে এগুলো আসলে তোমরা পারবা, যেটা আমি দেখতে চাই। সিকোয়েন্স দাও দ্রুত। আচ্ছা, বানানে ছোটখাটো, হ্যাঁ রোজেনবার্গ, এই যে এখানে বানান ঠিক আছে, দেখি পারো কিনা, পারো কিনা, বলো 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 বলো। সিকোয়েন্স ঠিক করো, এমসিকিউতে যেন 100% পাও, এটা আমি ইনশিওর করে দিতেছি এখানে। দ্রুত
এইরকম একটা প্রাণীর নাম বলেন ভাইয়া। এইরকম একটা প্রাণীর নাম মুহিব বলা যেতে পারে হচ্ছে এই জুলাসের নাম শুনছো? জুলাস। তোমরা তোমার এলাকায় তো তোমরা এটাকে কেড়া বলো না কি বলে, ওই যে লাল ট্রেন গাড়ির মতো পোকা, জুলাস। কিছুদিন পরে আমরা দেখবো। এই সিকোয়েন্স বলো খুব দ্রুত ভাইয়া। ডিইউ রিটার্নের জন্য কোনগুলো? ডিইউ রিটার্নের জন্য আমি আজকে তো দিছি, যেখানে আমি লিখে রাখছি 100% এমসিকিউ, সবগুলো ডিইউ রিটার্নের জন্য। ডিইউ রিটার্নে এখান থেকে অবশ্যই অবশ্যই আসবে বৈজ্ঞানিক নাম লিখতে, অবশ্যই অবশ্যই আসবে পর্বের বৈশিষ্ট্য। ঠিক আছে মুহিব, দেখো রাজ কাকড়া, রাজার 3 দাঁত আছে না? এই যে দেখো মুহিব, ট্রাইডেন্টাটাস। ঠিক আছে। ডেঙ্গিবাহী মশকি, এটা তো সবাই জানে, এইডিস ইজিপ্টি। ঘ। শতপদী, পা যত বেশি তত বেশি লেট, কত? এই যে লেটা, রাইট। চ। গৃহমাছি, তাহলে ডোমেস্টিকা, মুস্কা ডোমেস্টিকা। কই মুহিম? এই যে গ। মিঠা পানির বড় চিংড়ি, বড় চিংড়ি যখনই আসবে ম্যাক্রো কথাটা থাকবে, তাই না? ম্যাক্রো ব্রাকিয়াম। কই? ক। মৌমাছি, মৌ আপি, আপিস ইন্ডিকা। মৌ আপি কই? ওই খতে আছে। ভেরি গুড। আশা করছি তোমরা এমসিকিউ গুলা পারবা সবাই। আর সিকিউতে এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, সিকিউতে বিশেষ করে এটার মনে রাখবা, এটা তো রাখতেই হবে। মিঠা পানির বড় চিংড়ি, মৌমাছি রাখতে হবে। গৃহমাছি সহজ আছে। শতপদীবাদে বাকিগুলো মনে রাখবা। শতপদী আসতে পারে, যারা শ্রম দিতে চাও তারা এখানে সবগুলো পড়বা। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি আমরা ক্লাস। কিসের মুহিম? ক্লাস। ক্লাসের পরে আমরা একটা ব্রেক দিব। ক্লাসের ক্ষেত্রে আমরা চলে আসি, এগুলো খুব সহজ। দেখো ইনসেক্ট মানে কিন্তু পতঙ্গ, বুঝছো? পতঙ্গ তোমরা নিশ্চয় ঘাস ফড়িং, তোমরা নিশ্চয় মৌ, কি বলে এটা, প্রজাপতি, তোমরা নিশ্চয় তেলাপোকার নাম শুনছো। ঠিক আছে। ইনসেক্টটা যে শ্রেণীটা, এখানে এই পতঙ্গগুলো থাকে, বুঝছো? যেমন এই তেলাপোকা একটি ইনসেক্টটা। ডান। এইরকম ডিপ্লোপোডা বলে একটা প্রাণী আছে। তোমরা আমাকে বলো তো, ডিপ্লো শব্দের অর্থ কি? পোডা মানে কি? পা না মুহিম? ডিপ্লো মানে কি? হ্যাঁ, ডিপ্লো মানে ডাই মানে কি? 2। ডিপ্লো মানে হচ্ছে ডুপ্লিকেট। ডিপ্লো মানে ডুপ্লিকেট। আমি দেখাচ্ছি। এই যে একটা প্রাণী, ডিপ্লো মানে হচ্ছে এই পাশে একটা থাকলে এই পাশে ডুপ্লিকেট থাকবে, এই পাশে একটা থাকলে এই পাশে ডুপ্লিকেট, এই পাশে একটা থাকলে এই পাশে ডুপ্লিকেট, এই পাশে একটা থাকলে এই পাশে একটা ডুপ্লিকেট, এই পাশে একটা থাকলে এই পাশে। খেয়াল করছো পায়ের সংখ্যা ধীরে ধীরে বাড়তেছে না? অনেক পা হচ্ছে না? তাহলে আমরা এটাকে শতপদী বলতে পারি না? প্রিয় স্টুডেন্ট দেখো, ডিপ্লো শব্দের অর্থ কিন্তু ডুপ্লিকেট। ডুপ্লিকেট পা থাকে, মানে এই পাশে পা থাকলে ওই পাশে পা থাকবে, তাহলে অনেক পা না, একটা এখানে রাখছে, কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট, মানে ডুপ্লিকেট করে 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 অনেকগুলো পা করে ফেলছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ডিপ্লোপোডার উদাহরণ কি? শতপদী। তোমরা কি বুঝতে পারছো? এই যে মনে রাখবে, অ্যারাকনিডা শব্দের অর্থ কিন্তু জাল, বুঝছো? অনেকে জানো না, মৌমাছির জাল। এই যে দেখছো না, যারা স্পাইডারম্যান দেখো তাদের জানার কথা। অ্যারাকনিড শব্দের অর্থ যারা এরকম জাল বানায়। তাহলে অ্যারাকনিডার কি উদাহরণ কি? মাকড়সা। অ্যারাকনিডা শব্দের অর্থ হচ্ছে ওয়েব ক্রিয়েট করে যারা, ওয়েব বা জাল ক্রিয়েট যারা করে। ওকে, মাকড়সা। তাহলে প্রিয় স্টুডেন্ট, তোমরা তো সবই শিখলা, শুধু একটাই বাকি আছে, এটা মনে রাখা একটু কষ্ট। তারপরেও আমি তোমাদের মনে রাখার একটা সিস্টেম শেখাই দিতেছি। তোমার এলাকায় এক জেলে আছে, জেলেকে তুমি জিজ্ঞেস করতে চিংড়ি মাছ আসে? চিংড়ি মাছ আছে জিজ্ঞেস করছো জেলেকে সকালবেলা, রাত্রেবেলা সে মাছ ধরছে, ভোরে মাছ ধরছে, ধরে তোমাকে বাসায় চিংড়ি পাঠায় দেয়। তুমি বলছো চিংড়ি মাছ আছে, বলে না চিংড়ি মাছ নাই, তবে মেলা কষ্ট আছে। চিংড়ি নিবে? চিংড়ি না, মেলা কষ্ট আছে। মেলা কষ্ট নিবে? তাহলে চিংড়ি হলে মেলা কষ্ট আছে, মনে থাকবে। এই বলো পাগলারা, এত মানুষ ক্লাস করতেছে, 2000 মানুষ ক্লাস করতেছে, মেলা কষ্ট আছে। এটা কিন্তু মেলা কষ্ট তা না, মেলা কষ্ট আসা, মেলা কষ্ট আগা। কি মনে থাকবে? চিংড়ির দাম বেশি, তাই মেলা কষ্ট। তোমরা তোমরা এত ক্রিয়েটিভ কেন?
এত ক্রিয়েটিভ কেন তোমরা? প্রিয় স্টুডেন্ট, আমরা কাজ করি, ইনস্ট্যান্ট ফিডব্যাক নেওয়ার ট্রাই করি, দেখি পারো কিনা তোমরা। সবাই একটু ট্রাই করো তো। সন্ধি পদযুক্ত কোন পরের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য? একটু খেয়াল করো। সন্ধি পদযুক্ত চাইছে কি? পর্ব চাইছে না? উত্তর কি মুহিব? উত্তর কি? আর্থ্রোপোডা। আর্থ মানে সন্ধি, পোডা মানে পা, সন্ধি পা। ঠিক আছে, কোনটি আর্থ্রোপোডা পরের প্রাণী? এখানে কি চাইছে? প্রাণী চাইছে। আর্থ্রোপোডা পরের প্রাণী। জেলিফিশ কিন্তু নিডারিয়া, স্টারফিশ হচ্ছে একাইনোডার্মাটা, গোল্ডফিশ কিন্তু কর্ডাটা। তাহলে একটাই শুধু বাকি আছে, সিলভার ফিশ। অনেকে জানে না সিলভার ফিশ আবার কি জিনিস। তো সিলভার ফিশের ছবিটা দেখার পর আমি চিনতে পারছি। দেখো তো তোমরা চিনতে পারো কিনা, বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছে। সিলভার ফিশ, দেখো তো চিনতে পারো কিনা। মুহিব চিনছ? সিলভার ফিশ একটু ভয়ঙ্কর তো, একটু সিলভার কালারের প্রলাপ আছে না এর মধ্যে। দিস ইজ সিলভার ফিশ। আর ভয় দেখে আবার রাত্রেবেলা ঘুমাইতে পারবে না এরা। অনেকে আছে ঢাকায় বড় হয়েছে, জীবনে এগুলো দেখে নেই। ওকে, তাহলে সিলভার ফিশের চেহারাটা দেখে কি মনে হলো না পতঙ্গ বা পোকার মতো? তাহলে সিলভার ফিশটাই বেসিক্যালি হচ্ছে আর্থ্রোপোডা পরের প্রাণী, তাই না? আচ্ছা, আর্থ্রোপোডার দেহ গহ্বরকে কি বলা? এই যে দেখো, দেহ গহ্বর বলছো, তাহলে এটা আর্থ্রোপোডা। তাহলে বলো তো এটা কি? গহ্বর মানে সিল না, ক্যাভিটি না? ওকে, রক্ত থাকে যেহেতু, তাহলে হিম থাকবে কি না? তাহলে হিমোসিল না? এই যে উত্তর পাইলাম আমরা, হিমোসিল। সন্ধিপদী প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক? প্রাণীদের ক্ষেত্রে সঠিকটা চাইছে, দেখো। মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান বডি, দুইটা কিন্তু আসে, ক এবং খ। মনে রাখবা বডি কথাটা হিউম্যানের সাথে যায়, তাহলে এটা কর্ডাটা পরের প্রাণীতে পাওয়া যায়। মালপিজিয়ান বডিটা কর্ডাটায় পাওয়া যায়। বডি মানে কর্ডাটা মানুষের সাথে যাচ্ছে। মালপিজিয়ান নালিকা কিন্তু তাদের সাথে যায়। ঠিক আছে, নেফ্রন কর্ডাটার সাথে যায়, কিন্তু নেফ্রিডিয়া এনিলিডার সাথে যায়। আর ব্লাস্টুলা তো মোটামুটি সব ত্রিস্তরী প্রাণীতেই যায়। তো যাই হোক না কেন, মালপিজিয়ান নালিকা যাচ্ছে, আমরা প্রথম দেখায় বুঝছি, আমরা না গাই। এবার এখানে চলে আসি, নিচের কোনটি ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত? মুহিব, ইনসেক্টা পতঙ্গ মনে আছে? এই যে দেখো, মাকড়সা কিন্তু অ্যারাকনিডা, তাই না? চিংড়ি কি? মেলাকস্ট্রাকা, মেলাকষ্ট আছে, রাইট? উকুন আছে, জুলাস আছে। এই জুলাস কিন্তু শতপদী। তোমরা কি এই জুলাস কখনো দেখছো? এই কখনো জুলাস দেখছো? অনেকে জানে না জুলাস আবার কি। এটা তো দেখছো নাকি? এটা তো দেখছো নাকি জুলাস? মহিম, পুরা মনে হচ্ছে সারা জীবন অনেক লাইফ পার করে আসলাম, অর্ধেক জীবন পার করে আসলাম, কিন্তু কিছু জানি না, তাই না? আল্লাহ, আল্লাহর দুনিয়ায় এত কিছু আছে। প্রিয় স্টুডেন্ট দেখো, দিস ইজ অ্যারাকনিডা, একটু আগেই পড়ছি আমরা। চিংড়ি মেলা কষ্ট আছে, মেলা কস্ট্রাকা, তাই না? জুলাসটা অনেক পা না, শতপদী, রাইট? তাহলে এটা কি? ডিপ্লোপোডা, তাই না? ডিপ্লোপোডা সম্ভবত ছিল, ডিপ্লোপোডা। তাহলে উকুনটাই বেসিক্যালি কি? ইনসেক্টা। প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসতো মৌমাছি বা চিংড়ির পর্বের নাম কি? বলো তো, মৌমাছি এবং চিংড়ির পর্বের কি নাম? চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল, বলো। এগুলো কিন্তু সব বোর্ডে আসা কোশ্চেন, সহজ প্রশ্ন না? মুহিব, চিংড়ি বা এ পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। কোন প্রাণীকুলের 3 জোড়া বক্ষদেশীয় পা, 1 জোড়া শুঙ্গ আছে? এটা 15-16 সালের কোশ্চেন, এগুলো আগে খুব থাকতো। বাট মনে রাখবা, এটা ইনসেক্টার বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য মুহিম? তোমরা ঘাস ফড়িং চ্যাপ্টারটা পড়ছো না? ঘাস ফড়িংয়ে গিয়ে দেখবা প্রথম পৃষ্ঠাতে আছে ইনসেক্টা পর্বের বৈশিষ্ট্য। ঘাস ফড়িংকে কেন ইনসেক্টা বলা হয়, সেখানে কিন্তু এই লাইনটা লেখা আছে। ঠিক আছে মুহিব, কোন প্রাণীগুলোর 3 জোড়া বক্ষদেশীয় পা, 1 জোড়া শুঙ্গ আছে? 3 জোড়া বক্ষদেশীয় পা, 2 জোড়া। চিংড়ি তো না, কাকড়া না, মাকড়সা না, প্রজাপতি, কারণ এটা হচ্ছে ইনসেক্টা। তাহলে মনে রাখবে এটা ইনসেক্টার বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা ইনসেক্টার বৈশিষ্ট্য। তাহলে বলো তো, এই জায়গায় যদি প্রজাপতি না দিয়ে ঘাস ফড়িং দিত, পারতা না ঘাস ফড়িং দাঁড়াইতে? কারণ আমি বলছি এটা ইনসেক্টার বৈশিষ্ট্য। এই যে ঘাস ফড়িং না দিয়ে যদি উকুন দিত, পারতা না? উকুন কি? ইনসেক্টা।
উকুন না দিয়ে যদি এই জায়গায় হচ্ছে প্রজাপতি দিতে পারতা না? পারতা। এই যে প্রজাপতি না দিয়ে মৌমাছি দিতে পারতা না? পারতা। তাহলে পতঙ্গর ক্ষেত্রে এটা দেখা যায়, ইনসেক্টের ক্ষেত্রে এটা দেখা যায়। আচ্ছা বাদ দাও, আর্থ্রোপোডা পরের প্রাণীদের কি ধরনের খণ্ডকায়ন আছে দেখি, এটা পারো কিনা তোমরা? অভ্যন্তরীণ, বাহ্যিক, বাহ্যিক অভ্যন্তরীণ। 17-18 সালের কোশ্চেন, এটা পুরাতন বইয়ের কোশ্চেন। এগুলো আগে খুব থাকতো। আমি বলে রাখি, খণ্ডকায়ন। তোরা বলো তো, মানুষের হাত মুহি যদি এটা হয়, মানুষের হাতের ভেতরে ভেতরে হাড্ডি আছে না এরকম আলাদা আলাদা? তোমরা আমাকে বলো, মানুষের এই কনুয়ের এখানে উপরের এখানে হিউমেরাস শেষ, রেডিয়াস আলনা এখানে। মানুষের খণ্ডকায়ন কি বাইরে থেকে দেখা যায়? দেখা যাচ্ছে চোখ দিয়ে মুহিম? দেখা যাচ্ছে না। তাহলে মানুষের অভ্যন্তরীণ খণ্ডকায়ন। ঠিক আছে, মানুষের অভ্যন্তরীণ খণ্ডকায়ন। তাহলে এটা ক ডাটা দিলাম আমি, ক ডাটাতে অভ্যন্তরীণ খণ্ডকায়ন আছে। ঠিক আছে মুহিম, এবার চলে আসি আমি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পা গুলো কিন্তু দেখ মুহিম এরকম। তুই দেখতো বাইরে থেকে কি মনে হচ্ছে না এখানে এখানে কাটা ছেঁড়া যাবে? এখানে মনে হচ্ছে না ছেঁড়া যাবে? তাহলে বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। তাহলে এটা বাহ্যিক খণ্ডকায়ন না মুহিম? বাহ্যিক খণ্ডকায়ন। বাট একমাত্র একটা খণ্ড, স্পেশাল খণ্ডকায়ন দেখা যায়, সেটা হলো এই এইটাতে। এটা প্রাণীটার নাম কি? এনিলিডা না? কেঁচো না? এদের কিন্তু বাহ্যিক প্লাস অভ্যন্তরীণ দুই ধরনের খণ্ডকায়নই দেখা যায়। আশা করছি বুঝতে পেরেছো। খণ্ডকায়ন মানে খোলা যাচ্ছে কিনা বাইরে থেকে। আমার কবজি দেখে কিন্তু মনে হচ্ছে না ভেতরে ভেতরে খণ্ড আছে, তাহলে অভ্যন্তরীণ খণ্ডকায়ন। ঘাসফড়িংয়ের বাইরে থেকে মনে হচ্ছে, কিন্তু টান দিয়ে দেখো মাঝখানে কিন্তু এখানে লেগে আছে, মানে এদের ভেতরে ভেতরে লাগা, বাইরে বাইরে খণ্ডকায়ন মনে হয়। কিন্তু এনিলিডার ক্ষেত্রে তুমি যে কোনো একটা পার্ট এখান থেকে টেনে ছিঁড়ে নিয়ে আসতে পারবা। এই যে ছিঁড়ে নিয়ে আসলা, মানে ভেতরে বাইরে সব দিকে খণ্ডকায়ন, কমপ্লিটলি ওরা আলাদা। জাস্ট মনে হচ্ছে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে আছে, টান দিলে খুলে যায়। তাহলে তোমরা এবার এই জায়গায় চলে আসতো, আর্থ্রোপোডা পরের প্রাণীদেরকে কি ধরনের খণ্ডকায়ন দেখা যায়? এইটা না? বাইরে থেকে খণ্ডকায়ন বা বাহ্যিক খণ্ডকায়ন না? বাহ্যিক অভ্যন্তরীণ কোনটা? এনিলিডা না? অভ্যন্তরীণ কি হিউম্যান বা কর্ডাটা না? স্তরবিহীন, এটা এটা ভুয়া। তোমরা আমাকে বলো এবার বুঝছো কিনা, এই ধরনের প্রশ্ন আসলে পারবা কিনা? দ্রুত বলো, দ্রুত বলো, পারবা কিনা? ব্রেকের পর তোমাদের সাথে দেখা হবে। তোমাদের এখন আমি একটা ব্রেক দিচ্ছি, যাও একটু হাঁটাচলা করে আসো। ক্লাসেই শেষ করবা, যেন বাসায় গিয়ে যেন তেমন একটা পড়তে কষ্ট না হয়। ঠিক আছে? কটা বাজে মুহিম? 4টা বাজে এখন? না, পরে আর ব্রেক লাগবে না। হ্যাঁ, আর 20-25 মিনিট পড়ালেই শেষ হয়ে যাবে। নামাজের আগে আজকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, ব্রেকটা এই জন্য আমি আগেই দিয়ে দিলাম। একটা না চেঁচামেচি করতে হবে সারাদিন, গলা ব্যথা করে।
সবাই চলে আসছো, ফ্রেন্ডদের আসতে বলো সবাইকে, কারণ এখনই শেষ হয়ে যাবে, 15-20 মিনিটও লাগবে না, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমি কি দিব তোমাদের বলে রাখি, নেক্সট ক্লাসে একটা ছক দিব, সেই ছক দিয়ে এই যে এত 2 দিন যেটা পড়লা, নেক্সট ক্লাসে যা পড়বো একটা ছক দিয়ে সবই মনে থাকবে, পরীক্ষায় দেখবো ওইটা থেকেই কমন পড়ছে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি ওইটা দিব। এখন আমরা চলে আসি প্লাটিহেলমিনথিস এবং নেমাটোহেলমিনথিস। হ্যাঁ, প্লাটিহেলমিনথিস এবং নেমাটোহেলমিনথিস থেকে কী কী বৈশিষ্ট্য পড়তে হবে তোমাদের আজকে আমি একটা শেখাবো, কিভাবে কোনো একটা পর্বের বৈশিষ্ট্য রিটেনে লিখবা, কিভাবে রিটেনে লিখবা এইটা আমি আজকে শেখাবো। ওকে, প্লাটিহেলমিনথিস এবং নেমাটোহেলমিনথিস, আগে কনসেপ্টটা দেখি। এবং নেমাটোহেলমিনথিস দুটোই কৃমি, ওয়ার্ম, এটাও কৃমি বা ওয়ার্ম। এটা হচ্ছে 3 নাম্বার পর্ব, এটা হচ্ছে 4 নাম্বার পর্ব, সবাই জানো। এই প্লাটি শব্দের অর্থ প্লেট, প্লেট মানে হলো ফ্ল্যাট। তাহলে বলো তো প্লাটিহেলমিনথিসকে আমরা কি ফ্ল্যাট ওয়ার্ম বলতে পারি না? বাংলা কি বলো তো? চ্যাপ্টা কৃমি, চ্যাপ্টা কৃমি, ঠিক কি না? ফ্ল্যাট মানে কি? রিবন না? রিবন চেনো তো নাকি? তাহলে আমরা এটাকে রিবন ওয়ার্মও বলতে পারি, যেটা বাংলায় বলা হয় ফিতা কৃমি। ফিতা কৃমি, যারা রিবন বোঝো না তাদেরকে বলে, রিবন হচ্ছে কলারটা আছে না, ধরো এটা রাবার, আমার এই কলারটা কিন্তু রাবারই, এটা রিবন, এটা একটা রিবন, পাতলা না, ঠিক কি না? সো প্ল্যাট মানে হচ্ছে ফ্ল্যাট, ফ্ল্যাট ওয়ার্ম বা চ্যাপ্টা কৃমি। ফ্ল্যাট মানে কি? রিবন, রিবন ওয়ার্ম বা ফিতা কৃমি, আমরা নাম শিখলাম। নেমাটো শব্দের অর্থ হচ্ছে সুতা। তাহলে বলো তো এটাকে আমরা কি সুতা কৃমি বলতে পারি না? একটা সুতাকে তুমি যদি কাটো, একটা সুতাকে যদি কাটো দেখবে এরকম গোল পাবা, তাহলে বলো তো এটার আর একটা নাম কি আমরা গোল কৃমি বলতে পারি না? গোল কৃমি। ইংলিশে আমরা কি বলতে পারি? রাউন্ড ওয়ার্ম। যারা এখনো প্লাটিহেলমিনথিস বোঝো না তাদেরকে বলি, প্লাটিহেলমিনথিসের কৃমিগুলো কিছুটা এইরকম, এই জায়গায় যদি কাটো তাহলে দেখবে এইরকম চ্যাপ্টা, দেখছো প্রস্থচ্ছেদ চ্যাপ্টা, ওটার প্রস্থচ্ছেদ গোল, এই প্রস্থচ্ছেদ থেকে কিন্তু এদের নামগুলো চলে আসছে। তাহলে ওটা গোল কৃমি প্রস্থচ্ছেদ অনুযায়ী, আর প্লাটিহেলমিনথিস হচ্ছে ফ্ল্যাট, এই যে দেখো চাপা ফ্ল্যাট, তাহলে এই জন্য এটার নাম হচ্ছে ফ্ল্যাট ওয়ার্ম বা চ্যাপ্টা কৃমি। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, সহজ করে বলি, এই পর্বের প্রাণীদের উপরে একটা কিউটিকলের আবরণ আছে, এই পর্বের প্রাণীদের উপরেও কিউটিকলের আবরণ আছে, বাট একটু খেয়াল করে দেখো তো এটা কি পুরো কিউটিকল না? পুরো কিউটিকল না? পুরো কিউটিকল কিনা? এটার উপরে কিউটিকল আছে, আছে কিনা? কিউটিকল, বাট এই কিউটিকলটা একটু পাতলা না? দুইটার পার্থক্য দেখো, পাতলা। প্রশ্ন হলো ওটার কেন পুরু, এটার কেন পাতলা? সহজ করে বলি, এই পর্বের প্রাণীগুলা এই পাশে খাদ্য শোষণ করছে, বুঝছো, দেহতলের মাধ্যমে খাদ্য শোষণ করে, মানে ত্বক দিয়ে খাদ্য শোষণ করে। তাহলে বলো তো ত্বক দিয়ে যদি শোষণ করতে চায় তাহলে উপরে যে কিউটিকলের আবরণটা আছে এটা পাতলা হতে হবে না? পাতলা না হলে কি খাদ্যগুলো ঢুকতে পারবে ভেতরে? পারবে না। আর এইটার ক্ষেত্রে দেখো তো এরা মুখ দিয়ে খায়, এরা কি দিয়ে খায়? মুখ দিয়ে খায়। তাহলে কিউটিকলের লেয়ারটা যে পুরো হয় কোনো প্রবলেম নাই, মুখ দিয়ে তো খাচ্ছে, খাদ্য ত্বক দিয়ে না ঢুকলেও কোনো প্রবলেম নাই। আরেকবার দেখো, আমি যে ত্বক দিয়ে খাই আমার উপরে কিউটিকলের আবরণটা পাতলা হতে হবে, আর আমি যদি মুখ দিয়ে খাই তাহলে আমাদের ত্বকের আবরণটা পুরো দিলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, পরের পার্থক্যটা দেখো, সেটা হলো আমার যদি দেহের উপরে পুরো কিউটিকল থাকে তাহলে আমার চলাফেরা একটু প্রবলেম হবে, তাই না? শরীরটা একটু বাঁকা বাঁকা করতে পারবো না। তাহলে এক কাজ করতে হবে, এদের এই যে কিউটিকলের ভেতরে কিছু ইলাস্টিন দিতে হবে, ইলাস্টিক ফাইবার কিছু দিতে হবে। কি দিতে হবে মুহিব? কিছু ইলাস্টিক ফাইবার দিতে হবে, যাতে আমার মুভমেন্ট করতে গেলেও কিউটিকলগুলো যেন একটু আঁকা বাঁকা হতে পারে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তোমরাই চিন্তা করো, আমার দেহের উপরে যদি এরকম পুরো একটা লোহার আবরণ থাকে, তো লোহার আবরণের জন্য আমি নড়তে পারবো না। তাহলে লোহাগুলোর ভেতরে যদি আমি ইলাস্টিক তন্তু দিই, ইলাস্টিক, তাহলে লোহাগুলো একটু আঁকা বাঁকা হবে। ঠিক আছে, তাহলে প্রিয় স্টুডেন্ট, এই দুইটা পার্থক্য খুবই খুবই জরুরি, এই দুইটা পার্থক্য খুবই জরুরি। সেটা হলো প্লাটিহেলমিনথিসের উপরে পাতলা কিউটিকল, ওদের পুরো কিউটিকল। পুরো কিউটিকলটা যেহেতু শক্ত, একটু সফট করার জন্য ওখানে ইলাস্টিক দিছি।
এটা পাতলা কিউটিকল। কেন পাতলা? কারণ ত্বক দিয়ে যেন খাইতে পারে। কেন পুরু? মুখ দিয়ে খায়, ত্বক দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নাই, এই জন্য ত্বকে আমরা পুরু কিউটিকল দিতে পারছি। প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসে আমাদের পার্থক্যতে। তাহলে বলো তো প্লাটি হেলমিনথিসের ভিন্ন নাম কি? প্লাটি থেকে ফ্ল্যাট, তাহলে ফ্ল্যাট ওয়ার্ম, যেটাকে আমরা বলি চ্যাপ্টা কৃমি, তাই না? ফ্ল্যাটগুলোকে আমরা যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে চ্যাপ্টা কৃমি মতো পাই, তাই না? চ্যাপ্টা মানে কি? রিবন, তাহলে রিবন ওয়ার্ম বা ফিতা কৃমি। নেমাটোডা তাহলে কি হচ্ছে বলো তো? সুতা কৃমি। সুতা কৃমি, সুতার মানে ইংলিশ কি? থ্রেড না? থ্রেড ওয়ার্ম। আবার যদি সুতা কৃমিকে আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে গোলাকার হয়, তাহলে গোল কৃমি। গোল কৃমিকে আমরা আরেক কি নামে বলতে পারি? রাউন্ড ওয়ার্ম, তাই না? ঠিক আছে, রাউন্ড ওয়ার্ম। তাহলে নামগুলো খুব জরুরি। এবার আবরণে চলে আসে। এটা কিউটিকল না? এটা আবরণ কিউটিকল, বাট পাতলা। এটারও আবরণ কি? কিউটিকল, বাট পুরু, তাই না? পুরু প্লাস এইখানে কি আছে? ইলাস্টিন আছে। এই পরীক্ষা এটা আসছিল এই জন্য আমি দিলাম, ইলাস্টিন আছে। পুরু হলে ইলাস্টিক থাকবে। রেচন অঙ্গ, প্লাটিহেলমিনথিসের রেচন অঙ্গের নাম হচ্ছে শিখাকোষ। এই যে মনে রাখবা দন্ত সতে প্লাটিহেলমিনথিস, শিখাকোষ। শিখাকোষকে আমরা কি ফ্লেম সেল বলতে পারি না? শিখা, আগুনের শিখা, আগুনের ফ্লেম, ফ্লেম সেল, ঠিক কিনা? আর নেমাটোহেলমিনথিসের রেচন অঙ্গ নিয়ে কোনো কথা নাই। লিঙ্গের ক্ষেত্রে মনে রাখবা এটা অনুন্নত, এটা অনুন্নত, এই জন্য এটা উভলিঙ্গ, উভলিঙ্গিক। অনুন্নত মানে কি? যারা কেবল পৃথিবীতে আসছে তেমন উন্নত না, ওরাই ছেলে, ওরাই মেয়ে, ওরাই সবকিছু, উভলিঙ্গ। এর থেকে উন্নত এইটা, তাহলে এখানেই পুরুষ এবং স্ত্রী আলাদা আলাদা প্রাণী থাকবে, থাকবে না? উন্নত যখন হবে, আমরা উন্নত, পুরুষ আলাদা স্ত্রী আলাদা, আলাদা কি না? আমরা যদি অনুন্নত হতাম, আমরাই পুরুষ আমরাই স্ত্রী হতাম। তাহলে প্রিয় স্টুডেন্ট, যখন উন্নত হয় তখন তারা কি হয় বলো তো? এক লিঙ্গিক হয়। এক লিঙ্গিক। তোমরা কি জানো এক লিঙ্গিক ব্যাপারটা সর্বপ্রথম এখানেই আসছে? এই জন্য এটাকে বলা হয় সেক্সুয়াল ডাইমরফিজম। সেক্সুয়াল ডাইমরফিজম এর মানে কি দেখো? ডাই মানে দুই না, মরফ মানে আকৃতির না, দুই আকৃতির সেক্স বা জেন্ডার। মানে সহজ কথায় পুরুষগুলো এক ধরনের আকৃতির, স্ত্রীগুলো আর এক ধরনের আকৃতির। স্ত্রীগুলো ডিম পাড়ে, তাহলে স্ত্রীগুলো বড়, পুরুষগুলো যেহেতু ডিম পাড়ে না, বাচ্চা কাচ্চা জন্ম দেয় না, এই জন্য ছোট হয়। তাহলে দুই আকৃতির হচ্ছে না, এটাকে বলা হচ্ছে জেন্ডার ডাইমরফিজম বা সেক্সুয়াল ডাইমরফিজম। মনে থাকবে, বাংলায় এটাকে আমরা কি বলবো? যৌন দ্বিরূপতা। যৌন দ্বিরূপতা। বলো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? যদি বোঝো তাহলে আমরা নিচে যাব। ভাইয়া আর পারতেছে না, তুমি ক্লাস ছেড়ে চলে যাও। ভাইয়া আর পারতেছে না, ক্লাস ছেড়ে চলে যাও। অল্প একটু পড়াই দিছি, এত অস্থির হতে যাবে না। কালার পরিবর্তন করুন, ভেরি গুড, করলাম। মাথা ঠান্ডা রাখবা, পারবা। আচ্ছা তোমাকে একটা কথা বলি, পড়ার সময় টেনশন হয় না? খুব টেনশন হয়। তো তখন আমরা কিভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নেব? তখন এটা মনে করব যে এখন যেটা পড়তেছি এটাই শুধু মনে রাখবো, 10 মিনিট আগে যেটা পড়ছি ওটা ভুলে যাব। 10 মিনিট আগে যেটা পড়তেছি ওটা ভুলে যাব, ওটা বাদ দাও, ওটার কথা চিন্তা বাদ দাও। তাহলে এখন তুমি যখন এটা পড়তেছো, এটা বুঝতেছো কিনা শুধু তোমার ফোকাস হওয়া উচিত এখানে। পরীক্ষায় আসবে এমসিকিউ, অল্প কিছু সিকিউ। এমসিকিউ ভালো না করে সিকিউ ভালো করে কোনো লাভ আছে? নাই। তোমাকে আমি দুইটা পাশাপাশি দেখাইতেছি, একটা ছকের মধ্যে কাভার হয়ে যাইতেছি, এর থেকে আনন্দের আর কিছু আছে মুহিম? এর থেকে আনন্দের আর কিছু নেই। তো মনে থাকবে এটা, উভলিঙ্গ ব্যাপারটা বুঝাই দেন। উভলিঙ্গ ব্যাপারটা, জবা ফুলের কথা ভাবো তো। জবা ফুলে কি গর্ভাশয় আছে না? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ওই অংশটা কি মেয়ে না ফিমেল না? আবার জবা ফুলের মধ্যে কি পুংকেশর আছে না? পুরুষ না? তাহলে জবা ফুল একটি উভলিঙ্গ ফুল। জবা ফুল কি? জবা ফুল একটি উভলিঙ্গ ফুল। তাহলে উভলিঙ্গ নাকি বোঝে নাই। তো যদি কখনো এমন হয় যে আমি ভাই একাডেমিকে একদম পড়ি নাই, ভাই আমি উভলিঙ্গ বুঝি না, এটা তো তুমি পিছায় আছো, তোমার তো আরো বেশি বেশি ক্লাস করা উচিত। আচ্ছা নেমাটোহেলমিনথিসকে নলের ভেতর নল বলা, এটা তো তোমরা জানো নাকি? নেমাটোহেলমিনথিসের ছবিটা হলো এরকম, নলাকার না মুহিম? এর ভেতরে দেখো পাইপটা, এই যে দেখো আরেকটা পাইপ, পরিপাক নালী। তাহলে ও নিজে নলের মতো, ওর ভেতরে আরেকটা নল আছে।
তাহলে নলের ভেতর নল বা টিউব উইদিন টিউব বলে। ওকে মুহিব, এখন আমরা এই এই জায়গাটা একটু পড়ার চেষ্টা করব, দেখি আমরা লার্ভা দশাগুলো মনে রাখতে পারি কিনা। লার্ভা দশা নিয়ে চেঁচামেচি করবা না, মনে থাকলে থাকলো, না থাকলে কোনো প্রবলেম নেই, আমি শুধু এটা মনে রাখি। মাই নেম র্যাব, এটা মনে রাখতে পারবা? মাই নেম ইজ র্যাব, র্যাব, ঠিক আছে মুহিব? মাইক্রোফাইলেরিয়া র্যাবডিডিফর্ম লার্ভা, কাদের এটা? নেমাটোডা। একটুকু মনে রাখলে কিন্তু এটা মনে রাখা সহজ। রেডিয়া সার্কারিয়া স্পেরোসিস সিস্টি সার্কাস, ঠিক আছে? ওকে, ওকে ডান। তাহলে আমরা নেমাটোডা লার্ভাগুলো মনে রাখলে প্লাটিহেলমিনথিসের লার্ভাগুলো মনে রাখা লাগছে না, পড়া শেষ। এবার চলে আসি বৈজ্ঞানিক নাম। দেখো ফিতাকৃমি নাম দেখে বলতেছে যে এইটা প্লাটিহেলমিনথিস, কারণ প্লাটিহেলমিনথিসের আরেক নাম কি? ফিতাকৃমি নাম হইবে যে রিবোনর্ম বা ফিতাকৃমি, ঠিক কিনা? তাহলে ফিতাকৃমি দেখে বোঝা যাচ্ছে। কেন আমি শূকরের ফিতাকৃমিটার নাম এখানে দিছি জানো? সেটা হলো, এর একটা কারণ হচ্ছে যে শূকর কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খায়, বাংলাদেশেও খায়। সো শূকরের ফিতাকৃমিটা খুব জানা জরুরি, তাই না? এখানে যে গরুর ফিতাকৃমি আসতো, পড়তে হতো না আমাদের? কমন ফিতাকৃমি, গরুর মাংস যেহেতু বাঙালিরা খায়, বাঙালি মুসলিমরা খায়, রাইট মুহিব? তাহলে এই জিনিসটা একটু দেখো, শূকরের ফিতাকৃমি কথাটা যখনই আসবে, সোলিয়াম কথাটা যেন তোমার মধ্যে আসে। সোতে শূকর, শূকর, তাহলে টেনিয়া সোলিয়ামটাই হচ্ছে শূকরের ফিতাকৃমি। ওকে, এরপরে নিচে আসো, মানুষের রক্তকৃমি। বলতে যে ম্যান কথাটা এখানে আছে না, এই যে ম্যান, তাহলে ম্যানসনি, সিস্টোসোমা ম্যানসনি কথাটা যেই না আসবে সাথে সাথে তোমাদের বুঝতে হবে ম্যান আছে, তাহলে এটা মানুষের রক্তকৃমি, বুঝছো? অনেকেই জানে না যে এটা একটা আমাদের সেনাইল ফিভার বা হচ্ছে শামুক জ্বর সৃষ্টি করে। এ তোমাদের বাসা যাদের হচ্ছে নদী প্রবণ এলাকা, বন্যা প্রবণ এলাকায়, ধরা যাক কুড়িগ্রাম, তারপর হচ্ছে জামালপুরের মানুষজন, গাইবান্ধার মানুষজন, রংপুরের একটা অঞ্চলের মানুষজন, তাদের ক্ষেত্রে বলি, মনে করো যে তোমাদের এলাকায় প্রচুর নদী পুকুর আছে, সেখানে হচ্ছে শামুক আছে, বুঝছো? ওই শামুকের ভেতরে এই কৃমিটা থাকে। তো বাচ্চা কাচ্চারা যদি ওই শামুক নিয়ে খেলাধুলা করে, কিংবা তোমরা যদি ওই শামুকটা খাও, অনেকে কিন্তু শামুক খায়, তাহলে বলো তো এইটা কি মানুষের শরীরে যাবে না? মানুষের শরীরে যদি এই কৃমিটা যায়, রক্তে যাবে না? রক্তে গিয়ে কি জ্বর হবে না? এই জন্য এই কৃমির মাধ্যমে যখন কোনো জ্বর হয়, ওটাকে আমরা বলি শামুক জ্বর, কারণ এই কৃমিটা শামুকের মাধ্যমে মানুষের দেহে ঢোকে। শামুক জ্বর বা স্নেইল ফিভার, স্নেইল ফিভার। তাহলে আরো সহজ করে বলি, জ্বর যেহেতু মানুষের হয়, তাহলে ম্যানসনি নামক কৃমিটার কারণে হচ্ছে। ঠিক আছে মুহিব? সিস্টোসোমা ম্যানসনি। ওকে, আচ্ছা, এই পাশে চলে আসো। এটা মনে রাখা খুবই জরুরি, কারণ এটা খুব কমন, এটা মানুষের মধ্যে এই কৃমিগুলোর একটা অংশ দেখা যায়। বলো তো, মানুষের গোল কৃমি, গোড়া কৃমি হয় না মানুষের? মানুষের কি ওই যে ফাইলেরিয়া কৃমি হয় না, পা ফুলে যায় না, গোদরোগ? ফাইলেরিয়া কৃমি হয়। মানুষের চোখের মধ্যে চোখ কৃমি আসে, চাবুক কৃমি দেখা যায়। এই জন্য এটা পড়তে হয়। এটা মনে রাখার একটা সূত্র আছে। কি সূত্র আমি তোমাকে বলি, আমি এভাবে মনে রাখি গানের মতো, গোলগোড়া হুক, ফাইলেরিয়া চোখ চাবুক, গোলগোড়া হুক, ফাইলেরিয়া চোখ চাবুক। এই মনে থাকবে ভাইয়া? রংপুর নদী থাকলে বরিশাল কি পাহাড়? না না না, ব্যাপারটা এমন না। তোমরা কি কখনো শুনছো যে বরিশালে বন্যা দুর্গতদের জন্য সাহায্য লাগতেছে? প্রথমত বরিশাল হচ্ছে সাগরের সাথে, দ্বিতীয়ত বরিশালে নদী নালা আছে, তৃতীয়ত এই নদী নালাগুলো কোনো শুকায় না। যদি না শুকায়, এখানে নদীর ফ্লো ঠিক থাকে, ফ্লো ঠিক থাকলে যতই বন্যা হোক পানি চলে যায়। আমাদের রংপুরে কি হয়, রংপুরের নদী নালাগুলো ভরাট হয়ে যায়, শুকায় যেহেতু যায়, মানুষজন দখল করে, ভরাট হওয়ার কারণে এখানকার নদী নালা উপচে পড়ে। আমার বাড়ি রংপুরে, আমি কি রংপুর নিয়ে কি মানে বাজে কথা বলতে পারি? তুমি আমাকে বলো তো। রংপুর খুব ভালো। রংপুরে আমাদের সমুদ্র আছে, রংপুরে আমাদের বড় বড় পাহাড় আছে, রংপুরে আমাদের স্নোফল দেখা যায়। খুশি হয়েছ? খুশি হয়েছ তোমরা? আমি একদিন আমি একদিন হচ্ছে আহ, আমার একটা চার চাকার একটা এ আছে, বাহন আছে, ওইটার পেছনে একটা জায়গা আছে,
ফাঁকা জায়গা, তোমরা তো বোঝো। ফাঁকা জায়গার মধ্যে আবার এরকম থলি, থলি মানে ব্যাগ, ব্যাগের মধ্যে আবার ফাইবার, ফেব্রিক, ফেব্রিক মানে কাপড়, কাপড় আছে। মানে আমার গাড়ির পেছনে আর কি ব্যাগ থাকে আর কি। তো যখন খুব বৃষ্টি হয় বা আকাশ খুব মেঘলা কিংবা হচ্ছে এই ধরনের ওয়েদার, মাঝে মাঝে হয় না, আমরা যাতে অনেক ব্যস্ত থাকি, ব্যস্ত থাকলে মাঝে মাঝে মনে হয় আচ্ছা ব্যাগ তো গুছানো আছে, গাড়ি নিয়ে বাইরে হয়ে যায়। তো ওই যে 4 চাকার কালো কালো টায়ার থাকে যে চাকাগুলোতে, ওইটা নিয়ে আবার বের হয়ে যায়। তোমরা আমাকে বলো তো, আমার বাড়ি তো রংপুর, আমি রংপুরের দিকে যাব, ওই স্নোফল, ওই পাহাড় সমুদ্র বাদ দিয়ে আমি চলে যাই বরিশালের দিকে, বরিশালের দিকে। তো একদিন এরকম বরিশালের দিকে গেছি, বরিশাল পার হয়ে যাচ্ছিলাম কুয়াকাটার দিকে। আমার লাইফে আমি কখনো এত চমৎকার মানে ফিল পাই নাই। সকালবেলা বৃষ্টি হইতেছে, রাস্তাগুলো ক্লিন, আশেপাশে এত চমৎকার। তো তোমরা যারা বরিশাল নিয়ে একটু ভিন্ন মতামত প্রকাশ করো তাদেরকে বলে রাখি, বৃষ্টি, হালকা বৃষ্টির সময় ভোরবেলা যখন সূর্য ওঠে নাই মেঘলা, বরিশাল রওনা দিবা কুয়াকাটা রাস্তায়। রংপুর নাকি রঙের রসে ভরপুর। তোমাদের এত রং কিসের? তোমাদের কিসের এত রং রস? রস একটু বেশি হয়ে যায়, বিশেষ করে যখন বন্যার সময় রংপুরে। এই আসো তো, কেমনে আমরা মনে রাখলাম এটা? গোল গুড়া হুক, ফাইলেরিয়া, চোখ চাবুক। তাহলে এই তিনটা একসাথে পড়বা, এই তিনটা আরেকভাবে পড়বা, পড়লেই মনে থাকবে, ঠিক আছে? এখন দেখো, গোল কৃমি, এইটাই সমস্যা হলো যে গোল জিনিস দেখো লম্বা, লম্ব্রিকয়েডস, দেখছো? এই জিনিসটা মনে রাখতে হবে, কারণ গোল কৃমির অ্যাটাক বেশি হয়। এখন প্রশ্ন হলো, রাজীব ভাই আপনার, আমার কিংবা মুহিব ভাইয়ের গোল কৃমি হবে না? কৃমির ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। বিশেষ করে যারা বস্তিতে থাকে, দরিদ্র যারা, যাদের হচ্ছে স্যানিটেশন কিংবা হচ্ছে লাইফস্টাইল মানে সোশিও ইকোনমিক কন্ডিশন খুব একটা ভালো না, সেখানে কৃমির প্রকোপ বেশি দেখা যায়। ওকে, তো যাই হোক, গোল কৃমির সাথে কিন্তু লম্বা কথাটা আছে, লাম্ব্রিকয়েডস, মনে রাখবা, এমসিকিউতে অন্তত যেন মিশাইতে পারো, ঠিক আছে? গোল কৃমি, গুড়া কৃমি, এটার বৈজ্ঞানিক নাম পড়তে হবে, ঠিক আছে? এই যে হুক কৃমি, আমেরিকা আমাদের হুক করে রাখে সবসময়, আচ্ছা আমেরিকায় আসো, আমেরিকায় গেলে মনে হয় জীবন খুব সুন্দর, তাহলে আমেরিকানা কথাটা যেখানে আছে মনে করবো ওটা হুক কৃমি। ওটা কি কৃমি মুহিব? হুক কৃমি। বাট এই জিনিসটা কিন্তু মনে রাখতেই হবে, কারণ গোদরোগের প্রকোপ বাংলাদেশে আছে। আমরা যখন মেডিকেলে পড়তাম, হোস্টেলগুলোতে একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে একটা ওষুধ দিয়ে যাইতো, ডাইইথাইল কার্বামাজিন ওষুধ দিয়ে যাইতো, ওইটা খাইলে গোদরোগ হইতো না। তো গোদরোগটা পড়তে হবে, কারণ গোদরোগ হয় ফাইলেরিয়া কৃমির মাধ্যমে, বুঝছো? ফাইলেরিয়া কৃমিগুলো আমাদের লসিকা নালীগুলোকে ব্লক করে দেয়, ফলে লসিকা প্রবাহিত পড়ে না, হতে পারে না, ফলে ওই জায়গাগুলো মোটা হয়ে যায়, পাগুলো অনেক মোটা। তোমরা দেখছো কখনো জীবনে গোদরোগী? এই যা তা কমেন্ট করবে না, হা না হা না করবা, সবাই বাদ দিয়ে দাও। তোমাদের নিজ এলাকা খুব ভালো, এটা আমরা খুব জানি। তোমরা কোন এলাকা থেকে আসছো আমরা ওটা খুব জানি। পড়ালেখা না করলে তোমার কেউ চিনবে না। ভাই আমার বাসা রংপুরে, রংপুরে তাতে কিছু যায় আসে না, বাট আমি যদি ভালো কিছু করি তখন রংপুর বললে মানুষজন খুব মুগ্ধ হবে, তাই না? এসব যা তা কমেন্ট করে লাভ আছে? আমার বাসা বরিশাল, আমার বাসা রংপুর, আমার বাসা চট্টগ্রাম, এসব বললে লাভ নেই। তোমার কেউ চেনে না, তোমারে কেউ চেনে না। মুহিব এদিকে আসো, আরেকবার বলি আমি, গোল কথাটা থাকলেই মনে করবা গোল, লম্বা, লাম্ব্রিকয়েডস, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, এটা কিন্তু জানতেই হবে। হুক কৃমি, আমেরিকা আমাদের হুক করে, আমেরিকানা কথাটা আছে। ফাইলেরিয়া কৃমি, এটা তো পড়তেই হবে বাবা, ওকে? আর চোখ কৃমি, এই যে দেখো মেডিকেল এডমিশনে কিন্তু এটা আছে যে চোখ কৃমির বৈজ্ঞানিক নাম কি, আপেল শামুকের বৈজ্ঞানিক নাম কি, রাজ কাকড়ার বৈজ্ঞানিক নাম কি, এই তিনটা কিন্তু মেডিকেলে খুব আসে। তোমরা বলো তো, আমাদের একটা চোখ দেখতে ঠিক সেম আর একটা চোখ না, লোয়া লোয়া, চোখ কৃমি, চোখ চোখ, লোয়া লোয়া, মনে থাকবে? ডান। এবার চলে আসো, আমরা এই পুরো জিনিসটা যেহেতু পড়লাম, পড়ার পর আমি একটু দ্রুত রিভিশন করি। দেখো, এদেরও কিউটিকল, এদেরও কিউটিকল, এদের পাতলা, এদের পুরু, পুরু হলে ইলাস্টিন থাকবে, ডান। এরা চ্যাপ্টা কৃমি, ফ্ল্যাট ওয়ার্ম, রিবন ওয়ার্ম বা ফিতা কৃমি, ওরা গোল কৃমি, রাউন্ড ওয়ার্ম। সুতার মতো লম্বা, এই জন্য সুতা কৃমি বা থ্রেড ওয়ার্ম, ঠিক আছে মুহিব? এদের লার্ভাগুলো আমরা মনে রাখছি, কীভাবে মনে রাখছি? মাই নেম র্যাব, নেম মানে নেমাটোডা, মাইতে হচ্ছে মাইক্রোফাইলেরিয়া, আর শেষের হচ্ছে র্যাবতে হচ্ছে র্যাবডিডিফর্ম লার্ভা, ডান। এরপর আমরা বৈজ্ঞানিক নামগুলো পড়ছি, ঠিক আছে? এটা আমরা শুকরের পড়ছি এবং মানুষের রক্তকৃমি পড়ছি। মানুষের রক্তকৃমি আসলে ম্যান কথাটা থাকে, সিস্টোসোমা ম্যানসনি,
ঠিক আছে মুহিম? শুকরের ফিতা কৃমি যেটা আমরা পড়লাম, শুকর সো থাকবে, সোলিয়াম, টেনিয়া সোলিয়াম। আর ডানের ক্ষেত্রে দেখো বৈজ্ঞানিক নামগুলো আমরা এইভাবে মনে রাখছি, গোলগোড়া হুক, ফাইলেরিয়া চোখ চাবুক, গোলগোড়া হুক, ফাইলেরিয়া চোখ চাবুক, বারবার পড়লেই মনে থাকবে। গোল হলে লম্বা, লামরিকয়েডস থাকবে। গুড়া কৃমির নাম পড়তে হবে, খুবই কমন গুড়া কৃমি, খুবই কমন, এটা যে কাউরেই হইতে পারে, যারা কৃমির ওষুধ 6 মাস পর পর খাও না তাদের যে কাউরে হতে পারে, যে পরিবেশে থাকো না কেন। এরপরেই হচ্ছে হুক কৃমি, হুক মানে আমেরিকানা থাকবে। ফাইলারে কৃমি মুখস্থ করতে হবে, লোয়া লোয়া চোখ কৃমি, এই চোখ সেম সেম, লোয়া লোয়া, রাইট? পড়া কিন্তু শেষের দিকে। আসো প্লাটিহেলমিনথেস নেমাটোডা, এবার আমরা দেখি যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম কি, দেখি পারো কি না বলো। যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম, নাম দেখে খুঁজে বাইর করো, এটা কিন্তু এখন আমি পড়াই নাই, বইয়ে আছে, রাজশাহী ইউনিভার্সিটি 12-13-তে আসছে। হেপাটো কথাটা আছে না মুহিম? হেপাটো মানে কি? যকৃৎ না? হেপাটো মানে কি? যকৃৎ না? তাহলে ফেসিওলা হেপাটিকা যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? সেপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম কি? খাইছে এখানে, সেপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম বলো তো। লম্বা মানে কি? গোল না? গোল কৃমি, লোয়া লোয়া চোখ কৃমি না মুহিম? এটা তো কিছুই না। তাহলে এইটাও নেমাটোডা, এইটাও নেমাটোডা, কারণ গোল গোড়া হুক, ফাইলেরিয়া চোখ চাবুক, নেমাটোডার কৃমি। তাহলে এইটাই কি? প্লাটিহেলমিনথিসের কৃমিতে যাচ্ছে বা চ্যাপ্টা কৃমিতে যাচ্ছে, তাই না? এই দুটো নেমাটোডার কৃমি। এবার চলে আসি এখানে ইলাস্টিন নির্মিত কিউটিকল, দেখছো? তাহলে প্লাটিহেলমিনথিসে পাতলা আর নেমাটোডাতে পুরু, ঠিক না? নেমাটোডাতে পুরু। সো নেমাটোডার ক্ষেত্রে এইটা প্রযোজ্য যে কিউটিকল কিন্তু ইলাস্টিন নির্মিত কিউটিকল। এখন প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? উদাহরণ দেওয়া আছে। তাহলে নেমাটোডার উদাহরণগুলো যদি আমরা মিলাইতে পারি তাহলেই পসিবল। অক্টোপাস, মলাস্কা, ফিতা কৃমি যকৃৎ কৃমি প্লাটিহেলমিনথিস, জেলিফিশ হচ্ছে নিডারিয়া, রাইট? মলাস্কা, প্লাটিহেলমিনথিস, নিডারিয়া। তাহলে গোল কৃমি শুধু বাকি আছে, এটাই হচ্ছে নেমাটোডা। তাহলে ইলাস্টিন নির্মিত কিউটিকল থাকে নেমাটোডায়, নেমাটোডাতে গোল কৃমি থাকে। ওই যে বললাম নেমাটোডার কৃমির নাম এভাবে মনে রাখতে হয়, গোলগুড়া হুক, ফাইলেরিয়া চোখ চাবুক। গোল কৃমি এখানে পাইলাম না, নেমাটোডার পাইছি। ওকে, এবার চলে আসি আমরা পরের প্রশ্নে। কোন পরের প্রাণীতে ইলাস্টিন নির্মিত কিউটিকল থাকে? দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেট 23-22 এই প্রশ্নটা আসছে, সেম কোশ্চেন, ইলাস্টিন নির্মিত। ডেফিনেটলি পরেরটা নেমাটোডা, তাই না মুহিম? নেমাটোডা। শিখাকোষ, এটা খুব জরুরি। প্লাটিহেলমিনথিস থেকে যদি একটা প্রশ্ন মনে রাখো তাহলে এটা মনে রাখতে হবে, প্লাটিহেলমিনথিসের রেচন অঙ্গের নাম হচ্ছে শিখাকোষ। আর দেখো প্লাটিহেলমিনথিসের এবার বৈশিষ্ট্যের নাম দিয়ে দিছে, মানে বৈজ্ঞানিক নাম বা হচ্ছে প্রাণীর নাম দিছে। তাহলে পর্বের নাম শুধু মনে রাখলে হবে না, প্রাণীর নামগুলো মনে রাখতে হবে। এই চ্যাপ্টারে শুধু এই যন্ত্রণাটা, আর কোনো চ্যাপ্টারে নাই। এই দেখো সেম প্রশ্নটা আবার ঢাকা ইউনিভার্সিটি 19-20-এ চলে আসছে। শিখাকোষ সেম না? দেখো এখানেও শিখাকোষ, এখানেও শিখাকোষ, এখানে দিছে পর্বের নামে, এখানে দিছে হচ্ছে প্রাণীর নাম দিয়ে। পারবা কিনা? আরে ক্লাস তো শেষ হয়ে গেল, ক্লাস তো শেষ হয়ে গেল। রেজাল্ট ভালো করার ট্রিক কি? রেজাল্ট ভালো করার ট্রিক কি? রেজাল্ট ভালো করার ট্রিক হচ্ছে পরে ক্লাস করব না, মানে কি? এখনকার ক্লাস এখনই করব, এখনকার ক্লাস এখনই করব, পরে না, কাল না, রাতে না, ব্রেক নিয়ে না, ফ্রি হয়ে না, অন্য ক্লাসের ফাঁকে না। এখনকার ক্লাস এখনই করবো, কারণ ক্লাসে তুমি যা শিখবা, ট্রাস্ট মি, 2x স্পিডের টাইনাও সেটা শিখতে পারবে না, যত চেষ্টা করো, 10 বার দেখাও সেটা শিখতে পারবে না। ওকে, পরেরটা কি? স্পিড বাড়িয়ে ক্লাস করব না। প্রথমবার কখনো স্পিড বাড়িয়ে ক্লাস করা যাবে না। তো লাইভ ক্লাস যদি করো তাহলে স্পিড বাড়িয়ে দেখার কোনো প্রশ্নই উঠতেছে না, তাই না মুহিম? আর একটা উপায় দেখলেঙ্গে, কি হবে দেখে নিব, বুঝছো? দেড় ঘন্টায় শেষ। হ্যাঁ তুমি জানো এই চ্যাপ্টারটা মাত্র 15 মিনিটে আমি তোমাদের পড়াই দিতে পারবো। পরের ক্লাসে দেখিও, পরের ক্লাসে আমি 2 ঘন্টায় পড়াবো, কিন্তু 15 মিনিটে, শেষের 15 মিনিটে খেলা দেখাবো। ভাইয়া শালগুলা পড়বো, তোমাদের এখনো যে জিনিসগুলো জানো না আমি বলে রাখি, যে জিনিসগুলো বাদ দিবা। নাম্বার, কোন নাম্বার পড়তে হবে আমরা শিখিয়ে দেব, নাম্বার বাদ। মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, তারপর হচ্ছে এই নাম্বারগুলো কোনো পড়া যাবে না। কিন্তু লোহিত কণিকা কতদিন বাঁচে এটা জানতে হবে, শ্বেত কণিকার সংখ্যা কত এটা জানতে হবে, প্লাটিহেলমিনথিসের সংখ্যা কত, প্লাটিলেটের সংখ্যা কত এটা জানতে হবে। বুঝতে পেরেছো? এই ধরনের নাম্বার যেগুলো একটা ইম্পর্টেন্স আছে এগুলোও জানতে হবে, বাট বাকি কোনো নাম্বার পড়ার দরকার নাই। শাল,
শাল আমি ব্যক্তিগতভাবে বলবো শাল 0, একটা শালও পড়বা না। যদি অ্যাক্সিডেন্টলি কখনো শাল আসে, মনে করো ওইটা তোমার কেন কাউরের জন্যই আসে নাই, শাল 0। এবার চলে আসে আবিষ্কারক, আবিষ্কারক 0। এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন না। যদি কোনো টিচার প্রশ্ন সেট না করতে পারে, যদি টিচারের ওই সাবজেক্টের উপর দখল না থাকে, যদি টিচারের তাড়া থাকে, কাজ করতে চায় না, বেতন নেই, শুধু তারাই এই ধরনের প্রশ্নগুলো দিবে, বুঝছো? এই প্রশ্নগুলো বায়োলজির সাথে একটাও যায় না। তোমরা আমাকে বলো তো, গোলকৃমি কোন পর্বের এটা জানা জরুরি কিনা? জরুরি, কারণ গোলকৃমির আচরণ কেমন, গোলকৃমির সাথে ফাইট করব কিভাবে, এইটা জানা জরুরি। এখন তুমি আমাকে বলো গোলকৃমি কি আবিষ্কার করছে, এটা জানা জরুরি? গোলকৃমির দৈর্ঘ্য কত, এটা জানা জরুরি? দৈর্ঘ্য জানা জরুরি না। সো এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করবা। তবে নাম্বারের ক্ষেত্রে কোন নাম্বারগুলো পড়তে হবে আমরা ক্লাসে বলবো। তোমরা বলো তোমাদের টেনশন কমে গেছে কিনা। স্লাইড দিয়ে দিবে, কেমন পোলাপান, সাল মনে থাকে না, সাল এটা কি ইতিহাস পড়তেছো তোমরা? যাও নিশ্চিন্তে এখন বই খোলো, বই খুলে পড়াশোনা করো। বই খুলে পড়াশোনা না করলে কিন্তু খবর আছে বাবা। যা যা পড়াইছি, কি পড়াইছি আজকে, প্রতিসাম্যতা টপিকটা খুব ভালো করে পড়বা। তোমাকে আমি একটা ছোট জিনিস শেখাই দিয়েই আমি ব্রেকটা নিচ্ছি, সেটা হলো পরীক্ষায় আসছে প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য, রিটেনে প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য লিখো। তুমি এখন কি করবা দেখো, তোমার কিছু ট্রিক আছে, যে ট্রিকগুলোর মাধ্যমে তুমি নিখুঁতভাবে 5টা 7টা লিখতে পারবা। আমি তোমাকে শেখাচ্ছি। বলো তো এটা কয় নম্বর পর্ব মুহিম? 3 নম্বর পর্ব না? তাহলে অ্যাকর্ডিং টু ভ্রূণ স্তর বলো, একটা স্তরবিহীন, 2টা দ্বিস্তরী, 3টা কি ত্রিস্তরী, তাহলে লিখলা। সিলমের ক্ষেত্রে বলো তো, প্রথম 3টা সিলমবিহীন, 4 নম্বরটা অপ্রকৃত সিলম, পরেরগুলো প্রকৃত সিলম না। তাহলে বলো তো তোমরা আমাকে এটা সিলমহীন কিনা। 2টা বৈশিষ্ট্য হইলো, নিখুঁত বৈশিষ্ট্য হইলো কিনা। এবার বলো তো আবরণ, সবার আবরণই কিন্তু কিউটিকল, এটারও আবরণ কিউটিকল কিনা। হয়ে গেল, হইল কিনা মুহিম? খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা এখানে দিয়ে দিব, শিখা কোষ, শিখা কোষ। তাহলে অলরেডি কিন্তু আমি তোমার 4টা বৈশিষ্ট্য যে কোনো পরের প্রাণীদের ক্ষেত্রে কিন্তু শেখাই ফেলছি। এগুলো অন্তত তুমি পারবা, এগুলো অন্তত তুমি পারবা। লাস্ট ক্লাসটা যখন হবে, লাস্ট ক্লাস পরে দেখবা তুমি সবগুলোর রিটেনের আনসার করতে পারতেছো। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আবার দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ভালো করে পড়াশোনা করো, বেশিক্ষণ পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।